পাশাপাশি আমি আর দিশা এক বিছানায় শুয়ে আছি। ভাবতেই অবাক লাগছে, আজ আমার ব্যাচেলার লাইফের ইতি ঘটে গেল। আমি যখন একটা বিবাহিত পিচ্চি ছেলে। ইস, আম্মু আপু যেন এত তাড়াতাড়ি আমার বিয়ে দিয়ে দিল, কে জানে। মাত্র তো 10ম শ্রেণীতে উঠলাম, আর আমার বউ তো আমার থেকেও পিচ্চি, মানে বাচ্চা। সবে মাত্র জিএসসি পাশ করে 9ম শ্রেণীতে উঠল। যাক, বিয়েটা হয়েছে, ভালোই হয়েছে। এই শীতের সময়ে কাউকে তো জড়িয়ে ধরে ঘুমাতে পারবো। মনে মনে কথা বলতে গিয়ে আমি তো আপনাদের পরিচয় দিতে ভুলে গেছি। আমি হলাম বাবার মায়ের একমাত্র আদুরের বাঁদুরে ছেলে, আশফাকুল আজম ফয়সাল। আর আমার পাশে যে শুয়ে আছে, মানে আমার বউ দিশা, মানে আমার চাচা চাচির একমাত্র মেয়ে। সত্যি বলতে সে আমার চাচাতো বোন। আমরা এক বাসাতেই থাকি। আজকে আমাদের বিয়ে হয়েছে। কি এত কম বয়সে বিয়ে দিল কেন, সেটাই ভাবছেন তো? তাহলে চলুন একটু ফ্ল্যাশব্যাকে যাই। আম্মু, আমি ছাদে যাচ্ছি, কবুতরগুলো দেখে আসি। যাচ্ছিস ভালো কথা, কিন্তু যে কবুতর দেখতে যাচ্ছিস ওই কবুতর মামার বাড়ি গেছে। মানে কি বলতে চাইছো তুমি? হ্যাঁ? আহারে ছোট খোকা, কিছুই বুঝে না। বোঝার মতো কিছু বললে তো বুঝতে। আমি বললাম ছাদে যাচ্ছি কবুতর দেখতে, আর তুমি বলছো কবুতর নাকি মামার বাড়ি গেছে। আমি তো ঠিকই বললাম, দিশা মামার বাড়ি গেছে। তো মায়ের কথাগুলো শুনে একটা দীর্ঘশ্বাস দিলাম। যাক বাবা, আম্মু কিছু বুঝতে পারেনি। আমি যে পাশের বাড়ির ছকিনাকে লাইন মারছি, আম্মু সেটা টেরই পায়নি। ভেবেছে ওই জল্লাদিনী দিশাকে দেখতে গিয়ে ছাদে যাচ্ছি। ওয়েট, আম্মু দিশার কথা বললো কেন? এর মানে আম্মু কি আমাকে আর দিশাকে নিয়ে? না না, আমি কি ভাবছি? দিশা তো আমার চাচাতো বোন। আগে ডিলটা ছুড়ি, দেখি নিশানায় লাগে কিনা। আম্মু, তুমি দিশাদের কথা কেন বললে? আমি কি কিছু বুঝি না নাকি? তুই যে সব সময় দিশার পিছনে আঠার মতো লেগে থাকিস, সেটাকে আমাদের চোখে পড়ে না? তার মানে আমি যেটা ভেবেছি সেটাই আম্মু আমাকে আর দিশাকে নিয়ে সন্দেহ করে। আমি তো ভাবি আম্মু আমাকে আর দিশাকে দেখে এত হাসে কেন। আম্মু ভাবে আমি দিশাকে পছন্দ করি। ধুর, আমি 5 কেজি পোলা হয়ে এটা বুঝতে কেন লেট করলাম। আহা, এই সুযোগটা তো হাতছাড়া করা যাবে না। এবার আমার বদলা নেওয়ার পালা। এবার বুঝবে মামুনি, তুক্কু, চুটকি ফয়সাল কি জিনিস। মুখে আঙুল দিয়ে ফ্যানের দিকে তাকিয়ে ভাবছি। কি রে, এত কি ভাবছিস? ছাদে যাবি না? না আম্মু, কিছু না। আমার কবুতর যখন নেই, তখন আমি ছাদে গিয়ে কি করব বলো? তার মানে আমি যেটা ভেবেছিলাম সেটাই, তুই দিশাকে ভালোবাসিস? জি আম্মু, আমি দিশাকে অনেক লাভ করি। শুধু আমি না, সেও আমাকে অনেক লাভ করে। আলহামদুলিল্লাহ, এতদিন আমার মনের আশা পূরণ হলো। যা বাবা, আম্মু তো দেখছি খুশিতে পাগল হয়ে গেছে। কিন্তু কেন? আমি তো খুশি হওয়ার মতো কোনো সত্যি কথা বলিনি। বিকেলে আমি মনের সুখে টিকটক ভিডিও বানালাম। রাত্রে দেখি বাসায় আমার রিলেটিভ বসে আড্ডা দিচ্ছে, আর আমাকে দেখে হাসাহাসি শুরু করলো। মনে হয় আমি কোনো জোকার। ফয়সাল, তুই কবে এত বড় হলি রে? যবে থেকে তুমি ছকিনের বড় বোন ঝরিনার সাথে প্রেম করতে, তখন থেকে। আমার কথা শুনে সবাই চুপ। আর ভাইয়ের বউ মিলি ভাবি তো সেই মতো ভাইয়ের দিকে রাগি চোখে তাকিয়ে আছে। আমি গুনগুন করতে করতে আমার রুমে চলে আসলাম। রুমে এসে তো আমি সেই ভাবে একটা শখ খেলাম। ভালোভাবে একটু রুমের চারিদিকে তাকিয়ে নিলাম। না, এটা তো আমার রুম, কিন্তু এত সুন্দরভাবে গোছানো কেন? মনে হয় আজ বাসায় পার্টি হবে। তাই আম্মু রুমটা গুছিয়ে রেখেছে। আমি ফ্রেশ হয়ে ফোনটা বের করে যে টিকটক ভিডিওগুলো বানিয়েছিলাম, বিকেলে সেইগুলো দেখছিলাম। বাহ, বেশ ভালোই তো হয়েছে। এইবার এইগুলো দিয়ে ছাকিনাকে প্রপোজ করব। এর আগে 25 বার এই টিকটক ভিডিও দেখে প্রপোজ করেছি, আরও 25 বার করব। মানলে মানবে, না হলে আমি বলে দেব। আমিও তো ছ্যাঁচড়া না। ফয়সাল, এই নে, এগুলো পরে নে। কি এগুলো? শেরওয়ানি আছে। আমি এগুলো পরে কি করব? এগুলো তো বিয়ের সময় বরেরা পরে। আমি কি জানি না? আর তোর বিয়ে, তাই তো তোকে এসব পড়তে বলছি। বিয়ে? তাও আবার আমার মতো পিচ্ছি ছেলের? ভেরি ফানি। তুই পিচ্ছি? এখন বিয়ে দিলে কাল বাদ পরশু তুই 2 ছেলের বাপ হবি, আর বলিস কি না পিচ্ছি? ধর নে, তাড়াতাড়ি পরে বাহিরে আয়, তোর জন্য কাজী সাহেব অপেক্ষা করছে। বাবা, তোমার মাথা ঠিক আছে তো? কি সব পাগলের মতো কথা বলছো? যা বলছি তাই কর, এগুলো পরে নে। আজ তোর আর দিশার বিয়ে।
আমার আর দিশার বিয়ে মানে? কেন, অন্য কাউকে আশা করেছিলি নাকি? শেরওয়ানিটা বিছানায় ছুড়ে দিয়ে বললাম, আমি বিয়ে করতে পারবো না। ওকে, আমি তোর 25,000 ফলোয়ার ফেসবুক আইডি হ্যাক করার ব্যবস্থা করছি। এ না, আমি রাজি, আমি বিয়ে করতে রাজি। অতঃপর আমার আর দিশার বিয়েটা হয়েই গেল। ভেবেছিলাম কি, আর হলোটা কি? ভাবছিলাম দিশাকে সবার কাছে ঝাড়ি শোনাবো, কিন্তু তার হলো কই। যাই হোক, বউটা আমার হেব্বি সুন্দর আছে। স্কুলে অনেক ছেলে দেখা লাইন মারার চেষ্টা করে, কিন্তু মোর বাচ্চা বউ কাউকে পাত্তা দেয় না। শুনলেন তো আমার সিঙ্গেল লাইফের বলিদানের কথা, এখন বাস্তবে আসুন। আমার বাচ্চা বউটাকে মায়েরই পরি লাহন লাগতেছে। নীল বেনারসিতে একদম নীল পরি লাগছে। যদিও পরি কখনো দেখা হয়নি, কিন্তু লোকের মুখে অনেক শুনেছি। ড্রিম লাইটের আলোয় তার সাদা মুখখানি দেখে আমার মনের ভিতর কেমন জানি করছে। না, এবার বাচ্চা বউটার সাথে একটু মজা করে বলতে হবে। আজকে যে শীত পড়েছে, মনে হয় না শুধু কম্বল দিয়ে ঠান্ডা মিটবে। বউ, দিশা। কি হলো, এভাবে এত চিল্লাচ্ছিস কেন? এ কি, তুই আমাকে তুই তোকারি করছিস কেন? নিজের স্বামীকে কেউ তুই তোকারি করে কথা বলে? দেখ ফয়সাল, এমনিতেই তোর উপর আমার মেজাজ খারাপ হয়ে আছে, আর তার উপর তুই এত উল্টাপাল্টা কথা বলছিস। আমি কিন্তু তোকে কখন কি করে ফেলবো নিজেও জানি না। সো বকর বকর না করে ঘুমিয়ে পড়। এভাবে কেন বলছিস? আর ভুলে যাস না, আজ আমাদের বাসর রাত। বাসরাত মানে কি বলতে যাচ্ছিস তুই? মানেটা নিশ্চয় তোকে বোঝাতে হবে না। এই, তুই এত কাছাকাছি এলি কেন? সর বলছি, নইলে কিন্তু ভালো হবে না। তুই এই শীতের রাতে এত ঘামছিস কেন? আরে, আমি তো এমনিতে একটু মজা করছিলাম। শয়তান, বিলাই, সজারু, তেলাপোকা, পাথর, হনুমান। আরে আরে, এভাবে মারলে তো আমি মরে যাব, আর আমি এত তাড়াতাড়ি মরলে তুই তো বিধবা হয়ে যাবি। আমার কথা শুনে দিশা মারা বন্ধ করে দিল। আমি তাকে একটা হ্যাঁচকা টান দিয়ে নিচের বুকে নিয়ে এলাম। আমার গরম নিঃশ্বাস তার ঠান্ডা কপালে দিয়ে পড়ছে। দিশা কোনো কথা বলছে না, শুধু আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমি তার সাথে তাল মিলিয়ে তার চোখের দিকে তাকালাম। কাজল কালো দুটো চোখ, অনেক সুন্দর, যা ভাষায় প্রকাশ করা যাবে না। তার চোখের দিকে তাকিয়ে আমার কেমন একটা অনুভূতি লাগলো, আমি ঠিক বুঝতে পারলাম না। ফয়সাল, আমায় ছাড়, আমার ঘুম আসছে। থাক না, এমনভাবে ভালোই তো লাগছে। দেখ, আমরা এখনো ছোট, এসবের এখনো অনেক সময় পড়ে আছে। প্লিজ ছাড় আমায়। প্রমিস, তোর অনুমতি ছাড়া কখনো তোর সাথে কোনো কিছু করব না, কিন্তু আমি তোকে ঠিক এমনভাবে জড়িয়ে ধরে ঘুমাবো। কেন? আমাকে জড়িয়ে না ধরলে তোর ঘুম আসবে না? আমি কি সেটা বলেছি? তাহলে আমাকে জড়িয়ে ধরে ঘুমাবি কেন? জানি না, বাট তোকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যাব। ওকে, বাট একটা কথা মাথায় রাখবি, ভুলেও মাথায় উল্টাপাল্টা চিন্তা ভাবনা আনবি না, ওকে? ঠিক আছে। যাক বাবা, ডাইনিটা অবশেষে রাজি হয়ে গেল। এবার আরামে ঘুমানো যাবে। এই বিয়েটা করে তাহলে লাভই হলো। শীতের সময় গরম থাকার ফ্রি ব্যবস্থা হয়ে গেল। সবার উদ্দেশ্যে বলছি, কেউ খারাপ মাইন্ডে নিয়েন না। কিন্তু ডাইনিটাকে জড়িয়ে ধরে আছি তো, তাই মনের ভিতরটা কেমন যেন হচ্ছে। কেমন যেন খারাপও না, আবার ভালোও লাগে না। এমনটা বলতে পারবো না। ওই কুত্তা, এত শক্ত করে জড়িয়ে ধরে আছিস কেন? আমাকে তোর কোলবালিশ মনে হয়? পোলবালিশই তো। ওই, কি বললি? আরে, আমি বলছি তো শরীরটা না খুবই নরম, একেবারে তুলোর মতো। লুইচা। কিছু বললি? কই না তো। কটকটি। ওই, তুই আমাকে কি বললি রে? কই, আমি আবার কি বললাম? আচ্ছা, এবার ঘুমা। ঘুমোবই তো। আজ কতদিনের স্বপ্ন পূরণ হলো। কতটা স্বপ্ন দেখেছি বউকে জড়িয়ে ধরে শীতের রাতে ঘুমাবো। আর কিছু দেখিসনি? দেখেছি, কিন্তু তোকে সেগুলো বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ তুই এখনো বাচ্চা। আর তুই কি? তুই তো একটা পিচ্চি ছেলে। দেখছি এই পিচ্চি ছেলে কি কি করতে পারে। তুই একটু আগে আমাকে কি প্রমিস করেছিলি, মনে নেই? এত তাড়াতাড়ি সব ভুলে গেলি? ভুলবো কেন? আমি তো তোকে এমনিতেই শক্ত করে জড়িয়ে ধরলাম। তুই কেন আমাকে এত শক্ত করে জড়িয়ে ধরবি? হ্যাঁ, আমি কি তোর কোলবালিশ যে আমাকে এমন ভাবে জড়িয়ে ধরবি? আরে কুল কুল, এত চেতে যাচ্ছিস কেন? আজ তো অনেকই ঠান্ডা, একটু গরম থাকার জন্য তোকে জড়িয়ে ধরলাম। তুই যে কত বড় লুচ্চা সে আমি খুব ভালো করেই জানি।
মানেটা কি? তুই কি মিন করতে চাইছিস? হ্যাঁ, কিছু না, আর আজাইরা প্যাচাল বাদ দিয়ে ঘুমা, আমার অনেক ঘুম পাচ্ছে। ওকে বউ, গুড নাইট। আর কথা বাড়ালাম না, দিশাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। আগে কখনো কোনোদিন মেয়েকে জড়িয়ে ধরে ঘুমায়নি। দিশাকে জড়িয়ে ধরার পর অজানা একটা অনুভূতি হলো আমার। বেশ ভালোই লাগছিল। দিশা আমার বুকে মাথা রেখে শুয়ে আছে। আজ নিজেকে বড় মানুষ মনে হচ্ছে। ঘুম ভাঙলো আবছা কুয়াশা ভরা সকালে। ঘুম ভেঙে যখনই নিজের জ্ঞান ফেরে, তখনই অনুভব করি কেউ আমাকে শক্ত করে আমাকে জড়িয়ে ধরে আছে। আমি আমার মাথাটা বাঁ দিকে ঘোরালাম। মাথাটা ঘোরাতেই আমার ঠোঁট দুটো পড়ে দিশার কপালে। আমি কিসটা নিচে ইচ্ছে করে না করলেও আমার ভিতরে অন্যরকম একটা ফিলিংস কাজ করছিল। না, আর ঘুমিয়ে থাকলে হবে না, আজ আবার একটা খেলা আছে। আমি বিছানা থেকে উঠতে গেলাম, কিন্তু পারলাম না, কারণ দিশা আমাকে জড়িয়ে ধরে আছে। অনেক চেষ্টা করলাম নিজেকে ছাড়ানোর, কিন্তু শেষমেশ ব্যর্থ। তাই আবার ঘুমিয়ে পড়লাম। ওই ফসু, উঠ, অনেক বেলা হয়েছে। হুম। ওই কেউ, হ্যাঁ উঠ বলছি, সবাই তোর জন্য নিচে অপেক্ষা করছে। ওই যা তো, আমাকে ঘুমাতে দে। দাঁড়া, দেখে নেব। 3 মাস পর। দোস্ত, অনেক দিন থেকে তোকে একটা কথা বলবো ভাবছি, কিন্তু বলতে পারছি না। আরে দোস্ত, কি কথা, বলে ফেল। হাতে একটা ব্যাট নিয়ে আছি, আজ খেলা আছে তাই। দোস্ত, ইদানি আমি দেখছি তোর চাচাতো বোন দিশা আমাদের পাড়ার বড় ভাই জনির সাথে ঘুরে বেড়াচ্ছে। জানি, মানে ওই বখাটে ছেলেটা। হ্যাঁ, তুই যাকে ভেবেছিস সেই। কিন্তু তার সাথে দিশা কেন ঘুরবে? দোস্ত, সত্যি কথা বলতে দিশা তার সাথে প্রেম করে। প্রেম করে মানে? আমার বন্ধুরা এখনো জানে না দিশা আমার বউ। আসলে আমাদের পরিবার ছাড়া এই বিষয়টা কেউই জানে না। হ্যাঁ দোস্ত, প্রেম করতে মানা নেই, কিন্তু তোর বোন যার সাথে প্রেম করে সে তো একটা প্লে বয়। সেটা কম বেশি আমিও জানি। আচ্ছা দোস্ত, ওইসব কথা বাদ দে, চল খেলতে চাই। সাকিবের কথা শুনে বুকটা কেমন দুক দুক করে উঠল। দিশা কেন কারোর সাথে প্রেম করতে যাবে? ওর তো বিয়ে হয়ে গেছে। না, ব্যাপারটা খুঁটিয়ে দেখতে হবে। তাই তো বলি, আজকাল দিশা কেন আমার সাথে দূরে দূরে থাকে। খেলা শেষ করে একেবারে সন্ধ্যায় বাসায় আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে আমার নিচের রুমে চলে আসলাম। এসে দেখি বিছানায় বই রেখে খুব মনোযোগ দিয়ে ফোন টিপছে। ওই, বই সামনে রেখে ফোন টিপছিস কেন? আমার ফোন আমার যখন মন চায় তখন টিপো, তাতে তোর কি? আমার কি মানে? ভুলে যাস না, আমি তোর স্বামী আর তুই আমার বউ। এ আইসে রে আমার স্বামী, আমি তোকে স্বামী হিসেবে মানি না। মানিস না বললেই হলো? সব কিছুতে ছাড় দিই বলে ভাবিস না তোর যা ইচ্ছে তুই তাই করে বেড়াবি। এই আমি কি করে বেড়াচ্ছি? হ্যাঁ, আমি তোর মতো আজ এর গাছের ফল কাল ওর গাছের ফল চুরি করে বেড়াচ্ছি না, ওকে? সো বুঝে শুনে কথা বলবি। দেখ দিশা, বেশি বাড়াবাড়ি করিস না, এর ফল কিন্তু ভালো হবে না। আমি আবার কি বাড়াবাড়ি করলাম? জনিকে। কি হলো, চুপ করে আছিস কেন? বল জনিকে। তার সাথে তুই কোথায় ঘুরতে বেরিয়েছিস? তার দুই কাঁধে হাত দিয়ে বললাম। হাত সরা। আগে বল জনিকে, তার সাথে তোর কিসের সম্পর্ক? জনিকে আমি ভালোবাসি, সে আমার বয়ফ্রেন্ড। ভালোবাসিস মানে? তুই না একটা বিবাহিতা মেয়ে। তো কি হয়েছে? আমি কি বলেছিলাম আম্মু আব্বুকে যে আমাকে বিয়ে দাও? ওকে, তোর যা ইচ্ছা তুই তাই কর। কথাটা বলেই ছাদে চলে এলাম। যদিও ছাদে অনেক শীত পড়েছে, কিন্তু মাথাটা অনেক গরম হয়ে আসছে। প্রেম করা হচ্ছে না জানিস, তোর কথা ভেবে আমিও মেয়েদের টাঙ্কি মারা ছেড়ে দিয়েছি। কত কি ভেবে রেখেছি তোকে নিয়ে। স্কুলে কোনো মেয়ের সাথে কথা বলিনি, শুধুমাত্র তুই আমার বউ বলে। আর তুই কিনা আমার কথা না ভেবে প্রেম করা শুরু করে দিয়েছিস। আমারই ভুল হয়েছে। আজ যদি আমার 5টা স্বামীর মতো নিজের অধিকারটা বুঝে নিতাম, তাহলে এত কিছু হতো না। আচ্ছা, প্রেম করছিস কর, যখন ছেঁকা খেয়ে ব্যাকা হবি তখন বুঝবি। একা একা নিজের রাগটা কমানোর চেষ্টা করছি। রাত প্রায় 9টা। রুমে চলে আসলাম। রুমে এসে দেখি খাটে 2টা কম্বল। বিছানায় 2টা কম্বল কেন? একটা তোর, একটা আমার। এর আগে তো আমরা একটা কম্বলের নিচেই থাকতাম। আগে জনি বলেছিল তোর সাথে অভিনয় করতে, তাই।
মানে অভিনয় করছি? আর কিসের অভিনয়? জনি আমাকে বলেছিল আমি যাতে তোর সাথে মানিয়ে চলি কিছুদিন, যতদিন না সে আমাকে বিয়ে করবে। তোর মতো একটা বাচ্চা মেয়ে এসব করলো কিভাবে? এত বুদ্ধি এলো কি করে তোর মাথায়? ফয়সাল, উফ, ছাড় বলছি, আমার হাতে লাগছে। অনেক ছাড় দিয়েছি, আর না। তুই বুঝিস না আমি তোকে ভালোবাসি? বুঝিস না আমার সবটা জুড়ে শুধু তুই? দিশার মুখের কাছে গিয়ে মুখ নিয়ে গিয়ে বললাম, ফয়সাল, ভালো হচ্ছে না কিন্তু। আমি যদি জনিকে বলি তুই আমার সাথে এমন করছিস, তাহলে সে কিন্তু তোকে ছাড়বে না। কি করবে আমার? হ্যাঁ, আজ দেখাবো এই ফয়সালকে চিনিস। অনেক বার বেড়েছিস তাই না? দেখ এবার আমি কি করি। দিশাকে কোলে করে বিছানায় ফেলে দিলাম। এবার বুঝবি আমি তোর কে। দেখ ফয়সাল, আমি কিন্তু চিৎকার করব। কর, সমস্যা নেই। আর চিৎকার করে কি বলবি তুই? দিশার দুই হাত বিছানার সাথে চেপে রেখে, প্লিজ ফয়সাল, ছেড়ে দে আমায়। তুই আমার এত বড় সর্বনাশ করিস না, প্লিজ। আর কোনো কথা বলতে দিলাম না। আমার ঠোঁট দিশার ঠোঁটের সাথে মিলিয়ে দিলাম। প্রায় 3 মিনিট পর ছাড়লাম। প্লিজ ফয়সাল, এমন করিস না, প্লিজ। দিশার চোখের পানি দেখে ছেড়ে দিলাম। তার চোখে পানি দেখে নিজেকে অমানুষ মনে হচ্ছিল। অনেক মায়া লাগছিল তাকে দেখে। সরি, মাথা ঠিক ছিল না। দিশা দেওয়ালে হেলান দিয়ে হাঁটু জোড়া করে হাঁটুটা মাথায় দিয়ে বসে আছে। সরি বললাম তো। দিশা আমার কথায় উত্তর না দিয়ে বাসা থেকে চুপচাপ খাটের একপাশে গিয়ে শুয়ে পড়ল। আমি ওর কথা না বাড়িয়ে খাটের অন্য পাশে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙতে দেখি দিশা আমার পাশে নেই। এটা কি হলো? সে তো কখনো আমার আগে ঘুম থেকে ওঠে না। যাকে আমি মুখটা ধুয়ে নিই, আজকে আবার পড়তে যেতে হবে। মুখ ধুয়ে ঘাড়ে ব্যাগ নিয়ে চলে এলাম স্যারের বাড়িতে। পড়া শেষ করে আবার বাসায় চলে আসলাম। বাসায় আসতে দেখি সবাই কেমন করে যেন আমার দিকে চেয়ে আছে। ভালোভাবে খেয়াল করতে দেখি আব্বুর হাতে একটা বেতের লাঠি আর চাচির পিছনে দিশা দাঁড়িয়ে আছে। আবার চোখে জলও দেখতে পাচ্ছি। কোনো কিছু বুঝে ওঠার আগেই আব্বু আমাকে পেটাতে লাগলো। আমার ঘাড়ের ব্যাগ মাটিতে পড়ে গেল। আব্বু, আমাকে মারছো কেন? তোর এত বড় সাহস, তুই আমার লাঠি ধরিস? তোকে তো আজ আমি মেরেই ফেলবো। আমার দোষ কি সেটা তো বলবে। কোন অপরাধে আমাকে মারছো সেটা জানার অধিকার তো আমার আছে। বিয়ে হওয়ার 3 মাস না যেতেই বউয়ের গায়ে হাত তুলিস, বউকে বাজে ভাষায় গালি দিস। আজ তো মারতে মারতে মেরেই ফেলবো। আমার আর বুঝতে বাকি রইল না আব্বু কেন আমাকে মারছে। আমার চোখ থেকে পানি পড়ছে, কিন্তু আমি স্টিলভাবে দাঁড়িয়ে আছি। আম্মু, চাচি, দিশা সবাই আমার মার খাওয়া দেখছে। বাড়ির সবাই আব্বুকে অনেক ভয় পায়, তাই কেউ আমাকে বাঁচাতে আসছে না। আব্বু আমাকে অনবরত মেরেই চলেছে। একসময় দেখলাম আম্মুর চোখে পানি। বুঝতে পারছি আমার মার দেওয়া থেকে আম্মু অনেক কষ্ট হচ্ছে। এরপর থেকে দিশার গায়ে হাত তুললে তোকে এই বাড়ি থেকে বের করে দেবো আমি, এই বলে রাখলাম। কোনো কথা বলছি না, চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছি। কান দিয়ে যেন আগুন বেরোচ্ছে। এমন করে মানুষ গরুকেও মারে না, কিন্তু আজ আমাকে আম্মু মারলো। এই প্রথম আব্বু আমার গায়ে হাত তুললো। তাহলে ভাবুন দিশা আমার নামে কত কি লাগিয়েছে আব্বুর কাছে। আর হ্যাঁ, আজ থেকে তুই আর দিশা আলাদা থাকবি, ঠিক আগে যেভাবে থাকতি। আব্বু যেতেই আম্মু, চাচি দৌড়ে এসে আমার কাছে এলো। বাবা, তোর খুব লেগেছে তাই না? ছাড়ো আমায়, আমি রুমে যাব। আব্বু চল, তোর গায়ে একটু তেল মালিশ করে দিই। তার কোনো দরকার নাই, সরো তোমরা। আমি তাদের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে ধীরে ধীরে আমার ছোট ছোট পায়ে ঘোরাতে ঘোরাতে আমার রুমের দিকে এগোতে থাকলাম। দিশা আমার দিকে ভয়ে ভয়ে তাকাচ্ছে। আমি তাকে কিছু না বলে পাশ কাটিয়ে আমার রুমে চলে এলাম। আহ, কি ব্যথা! বাপের জন্মেও এমন উড়াধুরা মার খায়নি। মানুষ এ তো আমার নামে আব্বুর কাছে নালিশ করতো, তবু আব্বু কখনো আমি মারেনি, শুধু ঝাড়ি দিয়েছে। আজ দিশার জন্য আমাকে। দিশা, তোকে আমি ছাড়বো না। তোর জন্য এত মার খেলাম। সবচেয়ে বড় কথা, আব্বুর কাছে তুই আমাকে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলেছিস। আমার সব সহ্য হয়, কিন্তু কেউ আমার নামে মিথ্যে কথা বললে একদমই সহ্য হয় না। ক্লাস 8 একবার স্যারের কাছে আমার নামে এক বন্ধু মিথ্যা বলেছিল। আমি নাকি পরীক্ষায় নকল করি। শালারে আমি স্যারের সামনে অনেক মেরেছিলাম। ড্রয়ার থেকে একটা পেন কিলার আর একটা গ্যাসের ওষুধ বের করে খাইলাম। সারাদিন রুমেই ছিলাম। সে সকালে রুমে এসেছি, এখনো বের হয়নি।
আম্মুরা অনেক ডেকেছে খাওয়ার জন্য। আমি আমার রুমে যে বিস্কিটের ডিব্বা ছিল সেখান থেকে বিস্কিট বের করে খাচ্ছি। রাত 10টা আমি রুমের দরজা খুলে নিচে আসলাম। খুঁজতে লাগলাম আব্বু সে বেতের লাঠি, যেটা দিয়ে আমাকে উড়াধরা মার দেওয়া হয়েছে। অনেক খুঁজছি কিন্তু পাচ্ছি না। চলে এলাম স্টোর রুমে। কি ধুলা! আগে লাইটটা জ্বালাই। গোয়েন্দার মতো এদিকে সেদিকে তল্লাশি করতে লাগলাম। এই তো পেয়েছি। এবার বুঝবি আমার নামে মিথ্যা বলে কত বড় ভুল করেছিস। লাঠি বাবা, তুমি পারবা না আমার প্রতি অন্যায়ের প্রতিশোধ নিতে। লাঠি নিয়ে কিচেনে এসে লাঠিতে ভালোভাবে সরষার তেল মালিশ করি। ঘোরাতে ঘোরাতে চলে এলাম দিশার রুমের সামনে। আরে ধুর, দরজা তো ভেতর থেকে লক করা। এখন ভিতরে প্রবেশ করব কিভাবে? কোনো তো একটা উপায় বের করতেই হবে। আমার শরীরে ব্যথা দিয়ে সে তো কিছুতে আরামে ঘুমোতে পারে না। এই তো পেয়েছি। ব্যালকনি দিয়ে তো ঢুকতে পারবো। আর এক মুহূর্ত দেরি না করে আমাদের বাড়ির বাগানে চলে এলাম। দিশা রুমে ঢুকতে হলো। পাইপ বেয়ে বেয়ে উঠতে হবে, কিন্তু আমার তো পায়ে প্রচুর ব্যথা। ধুর, ব্যথার ষষ্ঠী পুজো, আগে প্রতিশোধ। মোবাইলটা পকেটে ভরে লাঠিটা প্যান্টের পিছনে গুছে পাইপ বেয়ে বেয়ে উপরে উঠতে লাগলাম। অনেক কষ্ট করে অবশেষে দিশার রুমে ঢুকতে পারলাম। আজ বুঝলাম চোরেরা কিভাবে বড় বড় বাড়িতে ঢুকে চুরি করে। রুমে হালকা লাল রঙের ড্রিম লাইট, রুমের সব কিছুই লালচে দেখাচ্ছে। এই সব কিছুর মধ্যে বেশি ফুটে উঠেছে দিশা। সাদা রঙের একটা নাইটি পরে আছে। আমি আস্তে আস্তে পা টিপে টিপে দিশার মাথার পাশে গিয়ে বসলাম। ঠিক বাচ্চাদের মতো করে শুয়ে আছে। আরে ধুর, দিশা তো বাচ্চাই, কিন্তু এই বাচ্চা মেয়ের মাথায় এত বুদ্ধি আসে কোথা থেকে? আমি আমার ডান হাত একটা বালিশের উপর রেখে তাতে আমার শরীরের এক পাশ ভর দিয়ে শুয়ে পড়লাম। এইভাবে দিশার মুখটা দেখতে অনেক ভালো লাগছে। খুব ইচ্ছা করছে দিশার এলোমেলো চুলগুলো নিয়ে খেলা করতে। বেশ কয়েকদিন হলো দিশাকে জড়িয়ে ধরে ঘুমাই না। আজ একটু জড়িয়ে ধরে ঘুমাই, একটু ঘুমিয়ে নিই। তারপর আমার বাচ্চা বউকে ব্যাট দিয়ে পিটাবো। ব্যাট আমার পাশেই রেখেছি। আমি আর 7-5 না ভেবেই দিশাকে জড়িয়ে ধরলাম। আমি জড়িয়ে ধরতেই বেশ খানিকটা নড়ে চড়ে উঠল। আমি একটু কৌশল করেই দিশাকে আমার দিকে ঘুরিয়ে নিই। চোখটা বন্ধ করে বেশ কিছুক্ষণ ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম আসে না। বারবার দিশার গরম নিঃশ্বাস আমার ঠোঁটে এসে পড়ছে। কেমন একটা অনুভূতি হচ্ছে। হার্টবিটও দেখছি বেড়ে গেছে। আমার শরীরের পশম সব দাঁড়িয়ে গেছে। স্বাভাবিক নিঃশ্বাস নিতেও আমার কষ্ট হচ্ছে, তাই জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম। আমার চোখ আটকে গেছে দিশার ঠোঁটের উপর। আমি আমার নিজের প্রতি নিজে কন্ট্রোল হারিয়ে ফেলেছি। দিশার গরম নিঃশ্বাস আমায় মাতাল করে দিচ্ছে। আমি আলতো করে নিজের ঠোঁট দিশার ঠোঁটে স্পর্শ করাই। কিছুক্ষণ ওইভাবে থাকি। আমার এখন কি করতে মন চাইছে সেটাই বুঝতে পারছি না। নিজেকে হারিয়ে ফেলে সেই মাতাল করা অনুভূতি। আমি দিশাকে আরও শক্ত করে জড়িয়ে ধরি, এমনভাবে ধরেছি যাতে সে আমার সাথে মিশে যায়। কে? তুই এখানে কি করছিস? তোকে পেটাতে এসেছি, তখনও তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছি। মানে? আর আমাকে এভাবে ধরে আছিস কেন? ছাড় ছাড় বলছি, ছাড়। ছাড়বো না। ফয়সাল, আমি কিন্তু চিৎকার করব। কর, মানা কি করেছে? আমি কিন্তু সত্যি চিৎকার করব। কর। আম্মু! আমি আমার ঠোঁট দিশার ঠোঁটে লাগিয়ে দিলাম। আমার জিহ্বা দিয়ে দিশার মুখের ভিতর নিতে সে আমার জিভেই কামড়ে দেয়। সাথে সাথেই আমি দিশার ঠোঁট থেকে আমার ঠোঁটটা সরিয়ে নিই। দিশা ছাড়া পেয়ে আবার চিৎকার করে দিতে চায়। আমি হাত দিয়ে তার মুখে। এবার যদি চিল্লানি দেওয়া শুরু করেছিস তাহলে তোর কিছু গোপন পিক যা আমি তোর রুম থেকে তুলেছি সেগুলো নেটে ছেড়ে দেবো। কিসের পিকের কথা বলছিস? এই ধর কিছু হট পিক। প্লিজ এমন কিছু করিস না। ওকে, করব না, বাট আমার একটা ইচ্ছে পূরণ করতে হবে। তুই নিজে মিথ্যা বলিস তাও বুঝতে পারলি না যে আমি তোকে কত বড় একটা মিথ্যা কথা বললাম। কি ইচ্ছে? আমাকে লিপ কিস করতে দিতে হবে, তো আমি যতক্ষণ চাইবো। কি কি বললি তুই? তোর কি মাথা খারাপ হয়েছে? আমার মাথা ঠিক আছে। আমি তোর নেশায় হারিয়ে গেছি। তোর ঠোঁটে অদ্ভুত স্বাদ আছে, আমি সেই স্বাদটা আবার নিতে চাই। ছি, তোর লজ্জা করে না একটা মেয়েকে এসব করতে? তুই তোমার বাচ্চা বউ, আমার মনের কথা, আমার চাওয়া পাওয়া সব তো তোকেই বলবো। তোর বউয়ের গুষ্টির ক্যাথা এখন, ছাড় আমাকে। আমি দিশার কানের কাছে মুখ ঘেঁষিয়ে তাকে বললাম, তোর পিকগুলো কি তাহলে
আমার কথাটা শেষ হওয়ার আগেই প্লিজ ফয়সাল, এমন কিছু করিস না। কেউ নিজের বউয়ের কি ওই রকম পিক নেটে ছেড়ে দেয় বল? তাহলে মানছিস তুই আমার বউ? কেন এমন করছিস? ছেড়ে দে না আমায়। ছেড়ে কি করে দিই বল? তোর জন্য আজ আপু প্রথমবার আমার গায়ে হাত তুলেছে, এর শাস্তি তো তোকে পেতেই হবে। ওকে, আমায় ছেড়ে তোর যা শাস্তি দেওয়ার দে। উহুম, তোকে তো আর ছাড়বো না। ভেবেছিলাম তোকে আজ খাটের সাথে বেঁধে ব্যাট দিয়ে পিটাবো, কিন্তু তোর গোলাপি ঠোঁট আর গরম নিঃশ্বাস আমাকে পাগল করে দিয়েছে। দেখ, জনি যদি জানতে পারে তুই আমার সাথে এমন বিহেভ করছিস, তাহলে কিন্তু সে তোর খবর করে ছাড়বে। দিশার মুখে জনি নাম শুনে মাথা গরম হয়ে গেল। আমি দিশার চুলের মুঠি ধরে টান দিলাম। কি করবে তো সে জনি? আমার একটা লোমও ব্যাখ্যা করার ক্ষমতা নেই তার। ফয়সাল, আমার লাগছে। আমি দিশার চুল ছেড়ে দিলাম, তার থুতনি নিচে আলতো করে একটা চুম্বন খেলাম। সে হালকা কেঁপে উঠল, আর কাঁপুনি আমাকে আরো মাতাল করে দিল। আমি তার গলার চারপাশে পাগলের মতো চুমু খেতে থাকলাম। দিশা জোরে জোরে শ্বাস নিচ্ছে। ফয়সাল প্লিজ ছেড়ে দে। আমি দিশার কথায় কান দিলাম না। দিশার দু হাত বিছানার সাথে চেপে দিলাম। তার ঠোঁটে আমার ঠোঁট লাগিয়ে সে অদ্ভুত স্বাদ দিতে লাগলাম। অজানা এক অনুভূতি। কতক্ষণ এভাবে ছিলাম জানি না। একটা সময় দেখি দিশার কোনো রেসপন্সই নেই। আমি দিশাকে ছেড়ে দিই, কিন্তু তার কোনো প্রতিক্রিয়া নেই। চোখ বন্ধ করে শুয়ে আছে। আমি দিশার নাকের কাছে আমার দুইটা আঙুলের উল্টো দিক করে ধরলাম। নিঃশ্বাস তো চলছে, তাহলে কি দিশা ঘুমিয়ে পড়লো? আমি তাকে ধাক্কা দিতে লাগলাম, কিন্তু সে উঠছে না। আমি বেশ ভয় পেয়ে গেলাম। দিশার কিছু হলো না তো? টেবিলে রাখা পানির গ্লাসটা হাতে নিয়ে কিছুটা পানি নিয়ে দিলাম ওর মুখে ছিটা। চোখের পাতা নড়ে উঠল। গ্লাস আবার টেবিলে রেখে দিলাম। দিশা চোখ খুলে আমার দিকে কেমন করে যেন তাকালো। সরি, আমি বুঝতে পারিনি যে তুই জ্ঞান হারিয়ে ফেলবি। রাখ তো সরি, সব কিছু শেষ করে এখন সরি। সব কিছু কই? আমি তো শুধু কিস করেছি, আর তো কিছু করিনি। ও, এখন তাহলে আমার শরীর ভোগ করতে চাস? নে ভোগ কর। আমি কি সেটা বললাম? আমাকে কি তোর অমন ছেলে মনে হয়? আইসিরে ভালো ছেলে, তুই কেমন ছেলে আমি খুব ভালো করেই বুঝে গেছি। বাচ্চা একটা মেয়ে, এত কিছু বুঝিস কি করে? তোকে অত কিছু জানতে হবে না। এখন যা, আমার রুম থেকে যা। ওরে মারে, গেল রে আমার কোমর, গেল রে। ওই হারামজাদা, চিল্লাচ্ছিস কেন? শেষ, তোর বরের মজা শেষ। সরি, আমি তোকে অত জোরে ধাক্কা দিতে চাইনি। আচ্ছা, যা হবার হয়ে গেছে, এখন আমাকে বিছানায় নে, অনেক ঘুম পাচ্ছে। তোর ঘুম পাচ্ছে তো তোর রুমে গিয়ে বিছানায় ঘুমা। আবার বিছানায় আসতে যাচ্ছিস কেন? তোকে আর কষ্ট করে আমাকে তুলতে হবে না, আমি একাই উঠতে পারবো। আমি আবার বিছানায় এসে দিশার মুখ করে শুয়ে পড়লাম। তুই এত চেষ্টা কেন রে? আমি আবার কি করলাম? দিশা আমাকে আর কিছু বললো না। জানি আমার সাথে কথায় সে পেরে উঠবে না। সে রাগ করে আমার বিপরীত দিকে মুখ করে শুয়ে পড়ল। দিশা, ঠান্ডা। কি কি হয়েছে? কি এভাবে শাড়ির মতো চাচাচ্ছিস কেন? আমাকে অনেক ঠান্ডা লাগছে। এই, তুই আমার দিকে এভাবে চেপে আসছিস কেন? তোর মতলব কি বলতো? আমি দিশাকে আমার বাহুতে হয়ে আবদ্ধ করে নিলাম। এবার ঘুমা। সুযোগ পেয়ে সদ্ব্যবহার করছিস? আহ, কথা বলিস না তো, ঘুমাতে দে। দিশা আর কিছু বলো না, চুপটি করে আমার বুকের মাঝে শুয়ে রইল। আজ থেকে আরো 2 বছর আগে আমাদের বিয়ে হলে কতই না ভালো হতো। এতদিন আমি বাচ্চার বাবা হতাম। আমার ছেলের বিয়ে ঠিক 16 বছর পর দিতাম, আর 1 বছর পর দাদার এক শুনতে পেতাম। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমের রাজ্যে হারিয়ে গেছি খেয়াল নেই। সকালে শরীরে খুব জোরে কোনো কিছুর আঘাতে আমার ঘুম ভাঙে। আম্মু গো! সামনে তাকিয়ে দেখি কাল রাতে যে ব্যাধের লাঠিটা দিশাকে পেটানোর জন্য এনেছিলাম সেটা তার হাতে। এত তেল কেন মাখিয়েছিস এতে? লাঠি তার ডান হাত দিয়ে বাম হাতের পাতায় আস্তে আস্তে মারছে। কথাটা বলতে দেরি, কিন্তু দিশা সে লাঠি দিয়ে আমাকে পেটাতে আর দেরি নেই। আরে আরে, মারছিস কেন? তোকে আজ মেরেই ফেলবো। তোর এত বড় সাহস আমাকে মারার জন্য তুই লাঠি নিয়ে আমার রুমে আসছিস? রুমের ভিতর আমি আর দিশা ছোটাছুটি করছি। দিশা দেখ, ভালো হচ্ছে না কিন্তু। খারাপ তো তখন হবে যখন তোকে ধরতে পারবো। বরের গায়ে হাত তুললে তুই পরের জন্য পেতনি হবি কিন্তু। এবার কোথায় পালাবা চান্দু? দিশা, তেলে পোকা। দিশা, আমাকে ছাড় তো, অনেক গরম লাগছে। না, ছাড়বো না। আরে ছাড় না,
আমায় এখন পালাতে হবে। তেলে পোকাটা আমাদের দিকে আসছে। কি? এক লাফ দিয়ে আমার কোলে উঠে গেল। আহ, কি ভালোটাই না লাগছে। আগে যদি এই ফর্মুলা ইউজ করতাম তাহলে এতদিনে দিশা আমার বউ হয়ে যেত। তেলে পোকা চলে গেছে। সত্যি বলছিস তো? রে, সত্যি বলছি। এবার আমার কোল থেকে নাম। মেয়ে তো না, ঠিক একটা আটার বস্তা। কি? আমি আটার বস্তা? তা নয় তো কি। তুই আসলে একটা শয়তান। দিশা, আজ তুই আমার সাথে স্কুলে যাবি। তোর সাথে স্কুল যেতে আমার বই গেছে। যদি না যাস তাহলে তোর সে পিকগুলো আমি কি করবো জানিস? যাব। এখন বের হ আমার রুম থেকে। কি রে, কিছু বললি? কই না তো। আমি মনের সুখে রুম থেকে বেরোতে যাব, আর দরজা খুলে দেখি আব্বু। ধুর, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। কি রে, তুই দিশার রুমে কি করছিলি? তোমার ভাজির রুমে একা একা শুতে ভয় পাচ্ছিল, তাই আমাকে ডেকে তার রুমে শুতে বলেছিল। কই, দিশা তো আগে কখনো একা শুতে ভয় পেত না। বিয়ের পর মেয়েরা একটু ভীতুই হয়, যা তুমি জানো। কই, তোর আম্মু তো কখনো আমায় এমন কিছু বলেনি। বলবে কি করে? আম্মু কি অন্য কোনো মেয়েকে ভয় পায়? ভয় তো পায় তোমাকে। কিছু বললি? তো কই, কিছু বলিনি তো। তোর কথা কেন জানি বিশ্বাস হচ্ছে না। তুই একটু দিশাকে ডাকতো। ঠিক আছে। দিশা, ও দিশা, দিশা গো। কই গো বউ আমার? তোমাকে আমার ওই হারামজাদা, বাপের সামনে দাঁড়িয়ে কেউ বউকে এমন আদর করে ডাকে? ওই না বাপচাদি, তোকে কখন থেকে ডাকছি, কানে কথা যায় না? কানে কি তো তুলো ভরা আছে নাকি? দিশাকে ডেকে আবার বাবার দিকে তাকালাম। শয়তান ছেলে, বউকে সম্মান দিয়ে ডাকতে পারিস না? কি হলো? এত চিল্লাচ্ছ কেন? দিশা মা, এখানে আয় তো। জি চাচু, বলো। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। আসলে বাবা বলছিল আমি তোমার রুমে কিভাবে এলাম। ভাবছে আমি আবার তোমাকে নির্যাতন করেছিলাম। দিশাকে ইশারা করে হ্যাঁ হ্যাঁ মিলাতে বললাম। না চাচু, আমি তোমার ছেলেকে তার রুম থেকে ডেকে এনে তেল মালিশ করছিলাম। কিন্তু ফয়জাল যে বলল তুই নাকি একা শুতে ভয় পাচ্ছিলি। ভয়ই তো পাচ্ছিলাম, তাই তোমার ছেলেকে আমার রুমেই থেকে যেতে বলি। বাংলাদেশে এত ভালো অভিনেত্রী আছে জানা ছিল না। তুই তো ওর রুমে গিয়ে থাকতে পারতিস। আব্বু কেন যেত পেঁচাল করে? চাচু, তুমি ভুলে গেলে? তুমি তো তোমার ছেলেকে বলেছিলে যেন তার রুমে আমি না থাকি, তাই সে আমার রুমে এসেছে। বাহ, চমৎকার। এমনি কি তোকে আমার ছেলের বউ করেছি? চাচু। আব্বু চলে গেল, আর আমি মুখ হাঁ করে দিশাকে দেখছি। এটা মেয়ে না অন্য কিছু? এটুকু একটা বাচ্চা মেয়ে, মাথায় এত কিছু আসে কিভাবে? আমি বাড়ির বাইরে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছি। আজ আমি আর দিশা একসাথে সাইকেলে চেপে স্কুলে যাব। যদিও সে গাড়ি করে প্রতিদিন স্কুলে যায়। এতক্ষণ লাগে তো রেডি হতে। আমার একটু সময় লাগে। আটা ময়দা মাখলে তো দেরি হবেই। এই, তুই কি বললি? বলছি অনেক দেরি হয়ে গেছে, এখন তাড়াতাড়ি সাইকেলে উঠে পড়। কি? আমি সাইকেলে করে স্কুলে যাব? না, প্লেনে করে যাবি। আমি তো কোনোদিন সাইকেলে চাপিনি। তো কি, এখন চড়বি? আমি বসবো কোথায়? পিছনে তো বসার জায়গা নেই। সামনে বস। দিশাকে সাইকেলের সামনে বসিয়ে স্কুল চলে এলাম। স্কুলের সবাই আমাদের দিকে চোখ বড় বড় করে দেখছে, মনে হচ্ছে আমরা কোনো এলিয়েন। টিফিনে আমরা সব বন্ধু মিলে আড্ডা দিচ্ছি। তখনই আমার এক বন্ধু এসে বলল, দিশা নাকি টিফিন পালিয়ে লেকের পাড়ে জনির সামনে প্রেমের আলাপন করছে। নিজের বউ অন্য কারোর সাথে ডেটে গেছে। এটা কি মেনে নেওয়া যায়? না, অনেক হয়েছে, আর না। এবার এটা একটা বিহিত করতেই হবে। যে করেই হোক দিশার ব্রেকআপ করাতেই হবে। দোস্ত, তোরা থাক, আমি বাড়ি গেলাম। আমার শরীরটা ভালো লাগছে না। একটু আগে তো চাঙ্গা ছিলি। বুঝতেই তো পারছিস, বয়স অনেক হয়েছে। কোন সময় শরীর খারাপ করে বুঝে ওঠাই মুশকিল। কি কইলি? তোর অনেক বয়স হয়েছে? মাত্র তো 16 বছর বয়স। আবে হালা, তাতে কি, বিয়েতে হয়েছে। আমি ক্লাস থেকে ব্যাগ নিয়ে স্কুলে বেরিয়ে পড়লাম। আমাকে এখন লেকের পাড়ে যেতে হবে। লেকের পাড় আমাদের স্কুল থেকে বেশি দূরে নয়, সাইকেলে যেতে 10 মিনিট মতো লাগে। আমি তো এখানে এসে পুরো শখ খেয়ে গেলাম। যেদিকে তাকাই সেদিকে শুধু কাপল আর কাপল।
নিজেকে কেন জানি রোহিঙ্গা রোহিঙ্গা মনে হচ্ছে। আমি দিশাকে খোঁজা শুরু করলাম। ইস, মানুষের কি কোনো লজ্জা নাই? পাবলিক প্লেসে ওপেন কিস করে, তাও আবার লিপ কিস। দিশার উপর খুব রাগ হতে লাগলো। না জানি তাকেও। ছি, তোর কপালে আজকে শনি আছে, শুধু একবার খুঁজে পেতে দে। অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু তাদের চিহ্ন মাত্র পেলাম না। তাই একটু রেস্ট নেওয়ার জন্য একটা মোটা গাছে হেলান দিয়ে বসে পড়লাম। বাবু, তুমি আমাকে কখন বিয়ে করবা? শোনা, করবে তো। আর কিছুদিন পরেই আমি তোমাকে আমার করে নেব। আমি যে গাছে হেলান দিয়ে বসে আছি তার ওপাশ থেকে কণ্ঠ দুটো ভেসে আসছে। আমি আস্তে করে গলাটা বের করে দেখি দিশা জনির ঘাড়ে মাথা দিয়ে বসে আছে। দিশাকে এমন অবস্থা থেকে আমার মাথা ধোয়া বের হতে লাগলো। এমন ফিল হচ্ছে যেন আমার মাথায় কেউ কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে। আমি পকেট থেকে ফোনটা বের করে 3 মিনিটের একটা ভিডিও করলাম। বলা তো যায় না কখন কোথায় দরকার পড়ে। ভেবেছিলাম দিশাকে পেলে ঠাঁটিয়ে 5টা চর মারব, কিন্তু না, এখন সেটা করা চলবে না। কোনো এক মহান ব্যক্তি বলেছিল, রেগে গেলেন তো হেরে গেলেন। আমাকে এখন মাইন্ড গেম খেলতে হবে। বাহ, ভালোই তো। তুই এখানে? কেন, তুই আসতে পারলে আমি আসতে পারি না? কেন, তুই আসতে পারলে আমি আসতে পারি না? আমি কি সেটা বলেছি? তা বড় ভাই, আমার বউয়ের সাথে আপনার তো দেখছি ভালোই সম্পর্ক। মানে? আরে ভাই, সমস্যা নেই, প্রেম করতে পারেন, কিন্তু আপনার জন্য অনেক খারাপ লাগছে। হাজার হোক বড় ভাই, আর আপনি কি না শেষে সেকেন্ড হ্যান্ড মেয়েকে। ছি। ওই, তুই কি বলতে যাচ্ছিস? ভাই, সেকেন্ড হ্যান্ড মানে? আরে ভাই, আমাকে দেখে কি আপনার ওইসব ছেলে মনে হয়? আর কিছুদিন পর দিশা আমার মা হবে, থুকু আমার সন্তানের মা হবে। ওই হারামি, তোর লজ্জা করে না এসব বলতে? ভাই, আপনাকে আরো একটা গোপন কথা বলা হয়নি। কি কথা ভাই? থাক ভাই, সেটা না শোনাই বেটার। না ভাই, তুমি বলো। না, আসলে আপনি সেটা শুনলে দিশার সাথে ব্রেকআপ করে দেবেন, তাই আমি সেই গোপন কথাটা আপনাকে বলতে পারবো না। বাবু, তুমি ওর ফাঁদে পড়িও না। জানো না ও কত বড় ধান্দাবাজ। প্লিজ ভাই বলো, কি গোপন কথা আছে? ওকে, আপনি যখন এত জোর করছেন তখন বলেই ফেলি। আপনি একটু আমার সাথে ওই দিকটায় চলেন। না, ও কোথাও যাবে না। তোর যা বলার আমার সামনে বল। ভাই চলো ওইদিকে যাই। বাবু, তুমি যাইও না ওর সাথে। তুমি চুপ থাকো। বড় ভাই আমাকে দিশা থেকে একটু দূরে নিয়ে এলো। আমি তাকে অনেক মিছামিছে কথা বললাম। আই হোপ আমি তোকে যে কথাগুলো বলেছি সেটার পর দিশার সাথে রিলেশন রাখবে বলে মনে হয় না। বড় ভাই জনি আমার সাথে দিশার কাছে চলে গেল। তারা কিছুক্ষণ কথা বলল। বড় ভাই দিশাকে ফোন বের করে দিয়ে কি যেন দেখাচ্ছে। এক সময় তারা তর্ক শুরু করে দিল। আমি দূর থেকে কিছু বুঝতে পারছি না। দেখলাম বড় ভাই দিশাকে রেখে অন্য পথে হাঁটা শুরু করে দিয়েছে। আমি ধীর পায়ে দিশার কাছে গেলাম। দিশা আমার দিকে রাগি লুক নিয়ে তাকিয়েছে। কি হয়েছে বউ, তোর চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? চুপ থাক শয়তান। তুই কি বলেছিস ওকে? যার জন্য আমার সাথে ব্রেকআপ করলো আর বললো তার নাকি অনেক জিএফ আছে। আমার মতো একটা জিএফের সাথে তার ব্রেকআপ করলেও কিচ্ছু যায় আসে না। সব তোর জন্য। কই, কিছু বলিনি তো, শুধু বলেছি তোর এডস আছে। কি? তোর এত বড় সাহস? তুই আমার নামে এত নোংরা কথা বলেছিস? আরে খেপছিস কেন? আমি মিথ্যা বললাম বলে তো তুই তোর আসল রূপটা দেখতে পেলি। এখন আমার নিজের উপরেই রাগ উঠছে। ওই শালা জিন্না কোনো দিন বউ পাবে না, এই বলে রাখলাম। কি আর করবি, যা হবার তা হয়ে গেছে। চল এখন বাড়ি যাই। কিসে যাব? আমাদের বাড়ি তো এখান থেকে অনেক দূর। আমার সাইকেল সামনে দাঁড় করানো আছে। দিশা সামনে হাঁটতে লাগলো। মনে বেশ আনন্দ আমার। ভাবিনি এত সহজে ব্রেকআপ করতে পারবো। জনি তো নাকি বখাটে ছেলে। কই, দেখে তো একটা হাবা বলে মনে হলো। বুঝি না বাপু, এমন পটল ছেলে কিভাবে মেয়ের প্রেমে চলে আটকায়। দুইজন পাশাপাশি হাঁটছি, বেশ ভালোই লাগছে। শীতকালে দুপুরের মিষ্টি রোদ, হালকা বাতাস মনের মধ্যে ভালো লাগার আবেশ তৈরি করছে। মাঝের মধ্যে দিশার সাথে এখানে আসলে মন্দ হয় না। দুজনে একসাথে বাড়ি চলে আসলাম। আমি আমার রুমে, দিশা ওর রুমে চলে গেল। ব্যাগটা বিছানায় রেখে বাথরুমে চলে আসি। আজ একটু গরম পড়েছে, তাই ভাবলাম আজ মাথায় শ্যাম্পু করে নিই। যা বাবা, এখানে তো একটু শ্যাম্পু নেই। এখন কি করব?
এই অবস্থায় তো নিচেও যেতে পারবো না। সারা গায়ে সাবানের ফেনা আর একটা গেম প্যান্ট পরা আমি যাই দিশার বাথরুমে গোসলটা করে ফেলি। আমি আমার রুমের দরজা থেকে বের হয়ে দৌড়ে দিশার রুমে চলে গেলাম। এক পলক রুমের চারপাশে চেয়ে নিলাম, না দিশা রুমে নাই, মনে হয় নিচে আছে। আমি কোনো কিছু না ভেবে দিশার বাথরুমে ঢুকে পড়লাম। ভিতরে ঢুকে তোমার পৃথিবীটা উল্টো পাল্টা হয়ে গেল। আম্মু! আমি চোখ বড় বড় করে দিশাকে দেখছি, তার গায়ে কিচ্ছু নেই। আমি আর সেখানে না থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। এক দৌড়ে আমার রুমে এসে পড়লাম। গায়ের পানি সব শুকিয়ে গেছে, বুকের ভেতর ধাপধুপ আওয়াজ হচ্ছে। ফুটবলকে কেউ উঁচু থেকে মাটিতে ফেলে যেভাবে লাফায়, আমার হার্টবিট সেভাবে লাফাচ্ছে। চোখের সামনে বারবার সেই দৃশ্য ভেসে উঠছে। আমি বাথরুমে গিয়ে 2 মগ পানি ঢেলে গোসল করে নিলাম। গোসল করার পরও আমি ঘুমাচ্ছি। খাবার জন্য খাবার টেবিলে বসে আছি, এখন আমার ঘোর কাটেনি। চোখ খুললে সেই দৃশ্য দেখতে পাই, চোখ বন্ধ করলে আরো স্পষ্টভাবে দেখতে পাই। মাথার মধ্যে বারবার একই জিনিস ঘোরাচ্ছে। নিজের উপর খুব রাগ হচ্ছে, কেন না বলে তখন দিশার বাথরুমে ঢুকতে গেলাম। আর তারও কি কোনো শেষ নেই? এত বড় একটা মেয়ে গোসল করছে দরজা লক না করেই। বড় আবার হলো কখন? সে তো বাচ্চা হয়ে আছে। উফ, এত ভাবছি কেন? আমি তো তার স্বামী, তার উপর আমার পুরো অধিকার আছে। এসব ব্যাপার তো স্বামী স্ত্রীর মাঝে হতেই পারে। মনকে নানাভাবে বোঝাচ্ছি ফয়সাল বি নর্মাল থাক, কিন্তু না, আমার অস্থিরতা শুধুই বাড়ছে। আমি খাবার টেবিলে বসে যখন ভাবনায় মত্ত হয়ে আছি, তখন দিশা এসে আমার টেবিলের চেয়ারে বসলো। আমি তার দিকে তাকাচ্ছি না, খুব সংকোচ হচ্ছে। কি রে খোকা, তখন থেকে দেখছি চুপচাপ বসে আছিস, কোনো কথা বলছিস না। আগে তো কোনোদিন চুপচাপ থাকিসনি। কিছু না ছোট্ট আম্মু, দুপুরে তোমার মেয়ে, কথাটা বলতেই দাঁতে দাঁত চাপতাম। কি, আমার মেয়ে বলে থেমে গেলে কেন? আমি দিশার দিকে তাকালাম, সে মাথা নিচু করে আছে, মনে হয় অনেক লজ্জা পেয়েছে। আসলে তোমার মেয়ে। আবার থেমে গেলে কেন? ছোট আম্মু, আমার খুব খিদা পেয়েছে, খেতে দাও। দিচ্ছি, দাঁড়া। উফ, বাঁচলাম। দিশা ভালোই যেন টপিক বদলে দিল, আর আমার মুখেও বলিহারি কোনো কিছু না ভেবে ফসকে যায়। ফয়সাল, তোর আব্বু বলে গেছে তোরা দুজনে একসাথে এক রুমে থাকিস। হুম। আমি আর তোর ছোট আম্মু একটু তোর নানু বাসায় যাব। আজ রাত থেকে কাল সকালে আসবো। তোর আব্বু ও চাচ্চু কেউ মনে হয় আজ ঢাকা থেকে ফিরবে না। তোরা দুইজন আবার ঝগড়া করিস না। আমি খাওয়া শেষ করে আমার রুমে চলে এলাম। শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে। বিছানায় শুতেই কখন ঘুমিয়ে পড়েছে সঠিক বলতে পারবো না। ঘুম থেকে উঠে দেখি দিশা আমার পাশে শুয়ে আছে। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলাম। ও, ঘুম থেকে উঠে পড়েছিস? আমরা তো তোর রুমেই যাচ্ছিলাম। তোমরা কি এক্ষুনি বের হবা? এখনই বের হব। তোরা থাক, আমরা গেলাম। আর দিশা মামুনের খেয়াল রাখবি, ছোট্ট মেয়ে তো, একটু বুদ্ধি কম, একটু মানিয়ে থাকিস। আচ্ছা। ভালোভাবে থাকিস, কেমন? আম্মু আর চাচি চলে গেল। আমি বাসায় দরজা লাগিয়ে সোফায় বসে টিভি অন করে তামিল মুভি দেখছিলাম। রাত অনেক হয়েছে। দিশা আমার পাশে বসে বই পড়ছে, আমি শুয়ে শুয়ে ফোন টিপছি। হঠাৎ আমার মাথায় শয়তানি বুদ্ধি চাপলো। দিশা, একটু নিচে যাবি প্লিজ? কেন? এক গ্লাস পানি নিয়ে আসবি, আমার গলাটা শুকিয়ে গেছে। যাচ্ছি। দিশা রুম থেকে বেরিয়ে গেল, আমিও তার পিছু পিছু চলে আসলাম। দিশা সিঁড়ি দিয়ে নিচে চলে আসলো। আমি সিঁড়ির পাশে একটা জায়গায় বসে পড়লাম। দিশা পানি নিয়ে উপরে আসলে আমি আচমকা বেরিয়ে পড়বো, আর সে ভয় পেয়ে যাবে। বেশ মজাই হবে। সারাদিন একবারও জ্বালায়নি তাকে, আর একটু অস্বাভাবিক হওয়ার জন্য কিছু তো একটা করতেই হবে। দিশা পানির গ্লাস নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। আমি অপেক্ষায় আছি কখন একেবারে উপরে আসবে। দিশা সিঁড়ির শেষ পর্যায়ে আমি হাউ শব্দ করে বেরিয়ে পড়লাম। তারপর দিশার জোরে একটা চিৎকার। চোখের সামনে দিশা সিঁড়ির ওপর থেকে গড়িয়ে নিচে পড়ল। আমি ছুটতে নিচে চলে এলাম। দিশার মাথা থেকে অনেক রক্ত ঝরছে। আমি দিশাকে অনেক ডাকছি, কিন্তু সে কোনো সাড়াই দিচ্ছে না। মুহূর্তের মধ্যে সাদা ফোর লাল বর্ণ ধারণ করলো। আমি দিশার মাথা ভালোবাসা, হয়তোবা হ্যাঁ, আমি দিশাকে অনেক ভালোবেসে ফেলেছি, খুব বেশি ভালোবেসে ফেলেছি। ওটি রুমে সবার সামনে বসে বসে ভাবছি এসব। তখনই আব্বু আর চাচ্চুর আগমন। চাচ্চু এসেই কান্না শুরু করে দিল। চাচ্চুকে কখনো এভাবে কাঁদতে দেখিনি। কাঁদবে নাই বা কেন? একমাত্র মেয়ে তার, মেয়ে আদরের।
যেন কমতি না পড়ে, তাই আর কোনো সন্তান নেননি। অবশ্য আমাকে চাচ্চু চাচ্ছি নিজের ছেলের মতোই ভাবে। আমার তো মনে হয় আমার আব্বু থেকে চাচ্চু আমাকে বেশি ভালোবাসে। কি করে হলো এসব? আসলে আব্বু কয়েকটা চট বসিয়ে দিল। মেডিকেলের সবাই তখন আমাকে দেখছে। তুই কি কখনো মানুষ হবি না? আর কত জ্বালাবি আমাদের? এখন মনে হচ্ছে আল্লাহ কেন আমাকে বাবা হওয়ার সুযোগ করে দিয়েছিল। তোর জন্ম না হলেই তো ভালো হতো। তোর জন্য এলাকার মানুষের কাছে কত কথা শুনতে হয়, আর আজ তোর জন্য আমার মামনিটা মরতে বসছে। তোর সাথে দিশার কেন বিয়ে দিয়েছি জানিস? যাতে সে আমাদের থেকে দূরে না থাকে। আর আজ তোর জন্য ওইটুকু একটা মেয়ে মরতে বসছে। আমি চাই না তোর জন্য ওর কোনো ক্ষতি হোক। আমি আর রিস্ক নিতে চাই না। তুই আজকে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি, আর কখনো তোর মুখ যেন আমাদের দেখতে না হয়। তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিকই আছে। চলে যেতে বলো তোমার ছেলেকে। আমি ওর মুখ দেখতেও চাই না। দাদা, ফয়সাল আমাদের ছেড়ে কোথায় যাবে? সেও তো ছোট। ছোট মানুষ একটা না ভুল করে ফেলেছে, তা বলে তুমি এত বড় শাস্তি দিবে? আমি তোদের কোনো কথা শুনতে চাই না। ও যদি চলে না যায় তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। না আব্বু, তোমাকে কোথাও যেতে হবে না, আমি চলে যাব। কি বলছিস আব্বু? কোথায় যাবি তুই? আম্মু, শুনলে না আব্বু কি বললো? আমি যদি চলে না যাই তাহলে সে নাকি আমাদের ছেলে চলে যাবে। আর বাড়ি গাড়ি সে কেন আমাদের মতো বাঁদরের ছেলের জন্য বাড়ি থেকে চলে যাবে? আহ, এত কথা বলছিস কেন? দূর হয়ে এখান থেকে, আর কখনো যেন তোর মুখ না দেখি। চলে যা এই শহর থেকে, দূরে কোথাও চলে যা। আব্বু, চলে যাওয়ার আগে শুধু একটিবার দিশার মুখ দেখতে চাই। না বাবা, তুই কোথাও যাবি না। তুই চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো? কে আমার সাথে সারাক্ষণ শয়তানি করবে? আরে, আমি তো আর সারা জীবনের জন্য যাচ্ছি না। একদিন না একদিন ঠিকই ফিরে আসবো। যেদিন ফিরে আসবো সেদিন আব্বুকে মানুষের কাছে কথা শুনতে হবে না। আব্বু গর্ব করে বলবে, আল্লাহ যেন আমার মতো সন্তান প্রত্যেক বাবা মাকেই দেয়। তোকে দিশার মুখ দেখতে হবে না। তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে সর। আব্বু প্লিজ, একবার দিশার মুখটা দেখতে দাও, তারপরেই আমি চলে যাব। তুই থাক, আমি বরং সব কিছু ছেড়ে চলে যাচ্ছি। আব্বু, তোমায় কোথাও যেতে হবে না, আমি চলে যাচ্ছি। আব্বু যাস না। আমি আম্মুকে ছাড়িয়ে নিয়ে কপালে একটা চুমু দিয়ে চলে এলাম বাড়িতে। চোখ দুটো কিছুতেই বাধা মানছে না, বুকটা ফেটে যাচ্ছে। কোথায় যাব, কি করব? আব্বু কেন আমায় এত বড় শাস্তি দিল? কি করে থাকবো তাদের ছাড়া? এসব ভাবছি আর কাঁদছি। রুমে এসে আমার জামা প্যান্ট পরে ব্যাগে করে সব পুড়ে নিলাম। সবার কয়েকটা প্রিন্ট করা ছবিও নিলাম, যদিও সবার ছবি আমার ফোনেও আছে। পড়ার টেবিলে বসে একটা পাতা লেখা শুরু করলাম। আমার চিঠি, ভালোবাসি তোকে, সবাইকে ছেড়ে চলে যাচ্ছি। কোথায় যাব নিজেও জানি না, তবে তোর অনেক ভালো হবে। তোকে বিরক্ত করব না, তোর সাথে ঝগড়াও করব না। তবে যাওয়ার আগে তোকে কিছু কথা বলতে চাই। জানি আমি তোকে সারাক্ষণ বিরক্ত করি, জ্বালিয়ে পুড়িয়ে মারি, কিন্তু বিশ্বাস কর, এসবের মাঝে আমি অদ্ভুত একটা ভালো লাগা খুঁজে পাই। তোকে রাগাতে না আমার খুব মজা লাগে। জানিস, রাগলে তো লম্বা নাক ফুলওয়ালা নাক ঘেমে যায়, তখন তোকে দেখতে অনেক কিউট লাগে। ইচ্ছে করেই আমার ভোঁতা মাথা দিয়ে তোর নাকের ঘামগুলো মুছে দিই। প্রতি রাতে তোকে জড়িয়ে না ধরলে ঠিকমতো ঘুমোতে পারি না। তোকে জড়িয়ে ধরলে আমার কেমন জানি অনুভূতি হয়। ঠিক দোলনা খাওয়ার সময় দোলনা যখন খুব উঁচুতে ওঠে আবার নিচে নেমে যায়, তখন বুকের মধ্যে কীরকম যেন একটা হয়। কেন আমার এসব ভালো লাগে বুঝতে পারতাম না, তবে আমার ধারণা আমি তোর প্রেমে পড়ে গেছি। আমার বাবা বউটার প্রেম পড়ে গেছি। আমি সঠিক জানি না প্রেম ভালোবাসা আসলে কি। তবে আজ তুই যখন সিঁড়ি থেকে পড়ে গিয়ে জ্ঞান হারিয়েছিস, তোর লাল রক্তে যখন আমার সারা শরীর, তখন আমার সব কিছু অন্ধকার লাগছিল। মাথায় প্রচুর চাপ অনুভূত হচ্ছিল। তখন বুঝতে পারি তুই আমার কতটা জুড়ে আছিস। তুই ছাড়া আমার একটা মুহূর্ত চলবে না। আমি ক্লিয়ার হয়ে গেলাম, আমি তোকে ভালোবেসে ফেলেছি। যাকে ওসব কথা বাদ দে, আমি তো চলে যাচ্ছি। যাওয়ার আগে তোর কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ তুই আমার জন্য একটু অপেক্ষা করিস। তোর মনে আমার জন্য একটুকু জায়গা রাখিস। আমি যখন ফিরে আসবো তখন তুই আমার সাথে বাকিটা জীবন কাটাস। হ্যাঁ, আমি কিন্তু তোর জায়গা কাউকে দেবো না। তোর জন্য আমার মনের দরজা আজীবন খোলা থাকবে। ভালো থাকিস, নিজের খেয়াল রাখিস, সাথে আমাদের পরিবারের সবার। আর পারলে আমার জন্য অপেক্ষা করিস।
ইতি তো শয়তানটা। চিঠি লিখে আমার টেবিলে একটা স্কেল চাপা দিয়ে রেখে চলে এলাম। চোখ দিয়ে এখন আরও বেশি পানি ঝরছে। সবাইকে ছেড়ে চলে যাব ভাবতেই কলিজা চেতে যাচ্ছে। আমার চারপাশে ভালো করে চোখ বুলিয়ে নিলাম। চোখের পানি ডান হাত দিয়ে মুছে বেরিয়ে পড়লাম বেনামি ঠিকানায়। ঘড়ির কাঁটা 3:45 ছুঁই ছুঁই। মেন রোডে বেশি গাড়িও চলছে না, মাঝে মাঝে একটা দুটা ট্রাক বাসও যাচ্ছে। আগে কখনো এত রাতে বাইরে থাকিনি। আমার অন্ধকারে খুব ভয় করে, যদি রাস্তায় ল্যাম্পপোস্টের আলো তবুও খুব ভয় করছে। ফাঁকা রাস্তায় একা একা হাঁটছি। 5 থেকে 7 মিনিট পর ভোকরের ট্রাক নতুবা বাস পাশ দিয়ে চলে যাচ্ছে। 1 ঘন্টা পর রেল স্টেশনে চলে আসছি। আমি ঢাকা যাব। সেখানে গিয়ে কি করব জানি না। এর আগেও কয়েকবার পিকনিকে ঢাকা গিয়েছি। চির পরিচিত শহরস্থ ছেড়ে যাব ভাবতে গিয়ে কাটা দিচ্ছে। আমি কাউন্টারে গিয়ে একটা টিকিট কাটলাম। ট্রেন 5টায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। আমি আমার টিকিট নিয়ে ট্রেনে উঠে পড়লাম। আমার সিট খুঁজে বের করে সেখানেই বসে পড়ি। এখনও সব কিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। এটা যদি স্বপ্ন হতো জীবনের সব থেকে বেশি খুশি হতাম। বাবা, তুমি কেন আমাকে এত বড় শাস্তি দিলে জানি না, তবে আজ আমি প্রতিজ্ঞা করছি, যতদিন না নিজের সবার সামনে তুলে ধরতে পারবো ততদিন তোমাকে আমার মুখ দেখাবো না। জানি আমার খুব কষ্ট হবে, বাট আমায় পারতেই হবে। পো করে ট্রেনের হুইসেল বেঁচে উঠল। সাথে সাথে আমার বুক ধাক করে উঠল। ট্রেন আস্তে আস্তে চলা শুরু করলো। ইচ্ছে করছে এখনই জানালা ভেঙে লাফ দিয়ে ট্রেন থেকে নেমে পড়ি। এক্সকিউজ মি, আর আপনি আমার সিটে। সরি, পারবো না। আমি জানলার পাশে না বসে জার্নি করি না। ইডিয়েট। মেয়েটা আমার ইডিয়েট বলে পাশে সিটে বসে পড়লো। আমিও আর কিছু বললাম না, মনটা ভালো না। তাই আমাকে ইডিয়েট বলেই মেয়েটা রেহাই পেয়ে গেল। মেয়েটা খুব জোর হলে আমার থেকে 2 বছরের বড় হবে। আমি তার দিকে লক্ষ্য না করে জানলার ভাগ দিয়ে বাইরের দৃশ্য দেখতে লাগলাম। ট্রেনের গতি আস্তে আস্তে বেড়ে গেল। আমি না চাইতেও চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে নিচে পড়ছে। জীবনে কখনো এমনভাবে কেঁদেছি কিনা ঠিক মনে নেই। ট্রেন চলছে তার আপন গতিতে। আগে যখন ট্রেনে কোথাও ঘুরতে যেতাম তখন শুধু রেল লাইনের ধারে সারি সারি গাছগুলোর দিকে তাকাতাম। মনে হতো ট্রেন স্থির আছে, গাছগুলোর পিছনে চলছে। খুব মজা পেতাম দেখে। আজও সেইভাবে সারি সারি গাছের দিকে তাকাচ্ছি, কিন্তু চোখে শুধু বেদনার জল। আর মনে হচ্ছে সব কিছুই স্থির আছে, শুধু আমি চলে যাচ্ছি বহু দূরে। অনেক কান্না করার ফলে নাকে পানি চলে আসছে। আমার কাছে কোনো টিস্যুও নেই। ভাবলাম পাশের মেয়েটার কাছে চাইবো। মেয়েদের কাছে তো সবসময় টিস্যু থাকে। এই যে শুনছেন? কি হয়েছে, ডাকছেন কেন? ও, সুন্দরী মেয়ে পাশে বসেছে বলে চুপ থাকতে পারলেন না? এখন হাই, হ্যালো, একটু পর নাম্বার, তারপর ফেসবুক আইডি অ্যান্ড শেষে প্রপোজ, তাই তো? আপনি ভুল ভাবছেন। আসলে আমার নাকের মধ্যে তা একটা টিস্যু ধার দিতে হবে, কোনো একদিন শোধ করে দেবো। এ ফাজিল পোলা, টিস্যু কেউ ধার দেয় না। বাপের জন্মেও তো শুনিনি টিস্যু ধার দেয়। আপনার আব্বাদের কালে মনে হয় টিস্যু ছিল না, তাই শোনেননি। প্লিজ থাকলে একটু দিন না। আছে, বাট দেবো না। এমনি কি তার বাঙালি মেয়ে বলে? সামান্য টিস্যু ধার চাইলাম, তাও দিল না। আমি আর কোনো উপায় নেই পেয়ে ব্যাগ থেকে একটা টি শার্ট বের করলাম। নাকের ভিতর যা ছিল মুছে নিলাম। আর এখন একটু হালকা লাগছে, নিঃশ্বাসও আরামসে নেওয়া। ইউ, আপনি কত নোংরা! আমি রাগে মেয়েটাকে কোনো জবাব দিলাম না। একটা টিস্যু চাইলাম, তাও দিল না। টি শার্ট জানালা দিয়ে বাইরে ফেলে দিলাম। সারা রাত ঘুমায়নি, চোখটা আস্তে আস্তে লেগে আসছে। আমার বারবারই বদ অভ্যাস, ভোরের দিকে ঘুমিয়ে তলিয়ে পড়ি। কেউ যদি আমাকে তখন ছেড়ে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেয় তাও কোনো সময় আমার ঘুম ভাঙবে না। মাথাসহ শরীর সম্পূর্ণ সিটের পেছনে এলিয়ে দিলাম। চোখ আস্তে করে বন্ধ করে ঘুমের দেশে পাড়ি দেব। এমন সময় ঘাড়ে কারোর মাথা অনুভব করি। চোখ খুলে বাম দিকে তাকালাম। মেজাজটা গেল খারাপ হয়ে। সেই কিপটা মেয়েটা আমার ঘাড়ে মাথা দিয়ে আরামে ঘুমাচ্ছে। আমি তার মাথাটা হাত দিয়ে ঠেলে সরিয়ে দিলাম। আমার চোখ বন্ধ করে ঘুমাতে হবে। তখনই তার মাথা আমার কোলে এসে পড়ল। অনেকটা বিরক্তি নিয়ে সে আগের মতো তার মাথা সরিয়ে দিলাম। কিছুক্ষণ পর আবার আমার ঘাড়ে মাথা রাখলো। এবার শুধু মাথা না, তারপর শরীরের ওজন আমার শরীরের উপর রাখলো। এমনিতেই মনটা খারাপ, তারপরে তখন টিস্যু দিল না। আমি আর তাকে না সরিয়ে বিদ্যুৎ গতিতে সিট থেকে উঠে যাই। সে গিয়ে আমার সিটে মুখ থুবড়ে পড়ে। আর ওইভাবে পড়া দেখে আমি আর হাসি ধরে রাখতে পারলাম না। খিলখিল করে হেসে ফেললাম। মেয়েটা নিজেকে ঠিক করে আমার দিকে রাগি চাহনিতে তাকায়।
আমার সেদিকে কোনো খেয়াল নেই, সামনে হেসেই যাচ্ছি। সে তার নিজের সিটে বসে পড়লো, আমি আবার আমার সিটে বসে গেলাম। এতক্ষণ মনে একটু শান্তি এলো, এবার আরামে ঘুমানো যাবে। ঘুমপড়িরা আমার চোখে নিদ্রা চাল বুনতে থাকে, আমি তাদের কেন বাধা দিলাম? কতক্ষণ ঘুমালাম বলতে পারবো না। ঘুম ভাঙলো, ওই বাদাম বাদাম আছে বাদাম। চোখ খুলে দেখি ট্রেন একটা স্টেশনে থামছে, পাশে বসা কিপটা মেয়েটাও নেই। ফোনের পাওয়ার বাটন টিপে দেখি দুপুর 1:34। বড় একটা হাম তুলে ব্যাগ গাড়ি করে ট্রেন থেকে নেমে পড়লাম। খুব খিদা পেয়েছে, কিছু খেতে হবে। প্ল্যাটফর্মের মানুষজন আমার দিকে ভ্যাবলার মতো তাকিয়েছে। মনে মনে ভাবছি, এখানকার মানুষ কি বুঝে ফেললো, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে? না, সেটা তো কোনো চান্স নেই। আমি আমার পা থেকে গলা অবধি ভালো করে চেক করলাম, সব তো ঠিকই আছে। তাহলে সবাই আমার দিকে এভাবে তাকিয়ে হাসছে কেন? আমি গুটি গুটি পায়ে হেঁটে দোকান থেকে কিছু খাবার কিনলাম। খাবার নিয়ে একটা জায়গায় বসে পড়লাম। পাশে দিকে একটা ছোট্ট বাচ্চা খুব জোরে কাঁদছে। কাঁদে না মামুনি, কাঁদে না। মামুনি, ওই দেখো জোকার ভাইয়া। আমি আমার পিছনে আশেপাশে তাকালাম, কই কোথাও তো কোনো লোক নেই। তাহলে জোকার আসলো কোথা থেকে? অবাক করা বিষয়, বাচ্চাটা আমাকে দেখে হো হো করে হাসছে, চোখে পানি, তাও হাসছে। একেই তো বাচ্চা বলে, কখন কি করে নিজেও জানে না। ধন্যবাদ ভাইয়া, আপনি এখানে না আসলে আমার মেয়ে চুপেই হতো না। আমি আবার কি করলাম আপু? বড় আপু তার ব্যাগ থেকে মেকআপ বক্স খুলে আয়নাটা আমার মুখের সামনে ধরলো। আয়নাতে আমার মুখ দেখে যেন আমি 7 আসমান থেকে পড়লাম। আর এক মুহূর্ত সেখানে বসে না থেকে ট্যাপের কাছে চলে আসি, মুখটা ভালো করে কচলে ধুয়ে ফেলি। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি সব কিছু উঠে গেছে। তাই তো বলি, সবে আমার দিকে অমন করে তাকিয়ে আছে কেন? পুরো মুখে আমার লিপস্টিক, কালো কাজল, মাস্কারা, আইলাইনার দিয়ে আমাকে মেয়ে বানিয়ে দিয়েছে। এটা নিশ্চয়ই ওর টিস্যু গিফটার মায়ের কাজ। আমি দোকান থেকে একটা টাইগার নিলাম। বজ্জাত মেয়ে আমাকে সবার সামনে বেইজ্জতি করে। দেখো এবার আমি কি করি। প্রায় সব মেয়েরাই এই টাইগার টিংস গন্ধ সহ্য করতে পারে না। আমি ওই মেয়েটাকে এই দিয়ে সাহায্য করতে পারবো। ট্রেনে এসে আমি সিটে বসে পড়লাম। হারামি মাইয়া কানে হেডফোন লাগিয়ে গান শুনছে, আবার আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। দাঁড়াও দাঁড়াও, তোমার হাসি বের করছি। একটু পর বুঝবা আমার সাথে পাঙ্গা নিলে কি হয়। ট্রেন ছেড়ে দিল। আবারও মনে পড়ে গেল আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। চোখ ঝাপসা হয়ে আসছে। ফোনটা বের করে দিশার ছবিগুলো মনোযোগ দিয়ে দেখছি। সব শিল্পীতেই বাতুরের মতো মুখ করে পেয়েছি আছে, কিন্তু তাতে কি, বউটাকে দেখতে অনেক কিউট লাগছে। দিশার নাকফুলটা দারুণ লাগছে। বিয়ের আগে কখনো নাকফুল পরতো না, বিয়ের পর আম্মু চাচি জোর করে তাকে নাকফুল পরিয়েছে। গলায় একটা ছোট তীরও আছে দেখছি, কই আগে কখনো দেখিনি তো। দেখবে কি করে, কখনো তো আবেগ দিয়া দিশাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে নাকি? চোখের কোণে কখন পানি জমেছে বুঝতে পারিনি। খুব রাগ হচ্ছে আম্মুর উপর। আমি নিজের ইচ্ছায় দিশাকে ফেলেছি নাকি? মজা করতে গিয়ে তো সেদিনের মতো ব্যাট দিয়ে মারলে কি হতো? কি দরকার ছিল বাড়ি থেকে বের করার? বাড়ির গরম দেখালে তো। একদিন দেখবা তোমার মতো হাজারো বাড়ি থাকবে আমার। আমি ফোন খুলে আমার সিমটা জানলা দিয়ে ফেলে দিলাম। নতুন একটা আছে, এই নাম্বার আমি ছাড়া কেউ জানে না, কিন্তু সবার নাম্বারই সেভ করা আছে। পাশে তাকিয়ে দেখি কিপটা মেয়েটা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কি হয়েছে? ভাবছি পাবনা থেকে পালিয়ে এসেছেন নাকি? আজব তো, কি সব যাতা বলছেন? কখন থেকে দেখছি হঠাৎ হঠাৎ করেই কান্না শুরু করে দিচ্ছেন। এত বড় ছেলে, সবার সামনে কাঁদতে শরম লাগে না? ও, আপনি বুঝবেন না, আগে বড় হন তারপর বুঝবেন। হ্যালো মিস্টার কাঁদুনি, আমি যথেষ্ট বড়, ওকে? ওফ, জানো তো ভাল লাগে না। মেয়েটাকে এমন কিছু একটা বলবো আশা করিনি, করবোই বা কি করে। এত সুন্দর একটা মেয়ে, তার সাথে কোনো লাইন মারার চেষ্টা করছি না। সে আমাকে পাত্তা দেবে নাকি? আমি তাকে পাত্তা দিচ্ছি না। ভেবেছিলাম তাকে একটা চরম শিক্ষা দেব, কিন্তু না, আমাকে বাঁদরের স্বভাব বাদ দিতে হবে। সব সময় সিরিয়াস মাইন্ডে থাকতে হবে। আমার ফাজলামির জন্য আজ আমাকে বাড়ি ছাড়তে হচ্ছে। পাশে বসা মেয়েটা আমার সাথে কোনো কথাই বলেনি। ট্রেন কমলাপুর স্টেশনে এসে থামলো। সবাই যার যার মতো ট্রেন থেকে নামছে। এখন আমার খুব নার্ভাস ফিল হচ্ছে। ব্যাগ ঘাড়ে করে নিয়ে মেয়েটাকে পাশ কাটিয়ে নেমে পড়লাম। কোথায় যাব এখন? কার কাছে যাব? কি করব? ভালোভাবে তো কিছু চিনিও না, তারপর অচেনা শহর।
রাত 9টা। আমি প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটছি। এখন তো কোথাও যাওয়া হবে না। আগে আমাকে থাকার জন্য হোটেল খুঁজতে হবে। তার আগে কিছু খাওয়া দরকার। ওই তো একটা রেস্টুরেন্ট, নাম খাই খাই চাইনিজ রেস্টুরেন্ট। বাহ, নাম তো মজাদার। যাই ওখানে। আমি চলে এলাম ওই রেস্টুরেন্টে। পেট পুড়ে খেয়ে বেরিয়ে পড়লাম। রাস্তা দিয়ে আনমনে হাঁটছি। বারবার বাড়ির কথা মনে পড়ছে। পরিবার ছাড়া মানুষ কত ছন্নছাড়া, সেটা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি। একটা সময় খেয়াল করলাম আমি কিছুটা ফাঁকা নির্ঝর রাস্তায় চলে এসেছি। এখানে কোনো মানুষকে দেখতে পাচ্ছি না। সামনে কিসের একটা আলো দেখতে পাচ্ছি। ভাবলাম ওখানে হয়তো লোকালয় হবে, তাই হাঁটা শুরু করলাম। কিছু দূর যেতেই আমি থমকে দাঁড়ালাম। কতগুলো ছেলে একটা কোট প্যান্ট পরা লোকের কাছে কি যেন কাড়াকাড়ি করছে। বুঝতে পারলাম এরা গুন্ডা। আমি রাস্তার পাশে ছোট্ট ঝোপের আড়ালে গিয়ে ব্যাগ থেকে ব্লুটুথ বক্স বের করে সেটা ফোনের সাথে কানেক্ট করলাম। অনেক খুঁজে পুলিশের গাড়ির আওয়াজ টেনে বের করে প্লে করে দিলাম। গুন্ডাগুলো পুলিশ আসছে ভেবে দৌড়ে পালালো। আমি ঝোপ থেকে বেরিয়ে সে লোকটার কাছে যাই। আঙ্কেল, ওরা আপনার কোনো ক্ষতি করেনি তো? এখানে টোনটা জোরে বাজছে। লোকটা আমার দিকে ভালো করে তাকালো। কি দেখলো কিছু বুঝতে পারলাম না। তাহলে এখানে পুলিশের ভয়ে ওরা পালায়নি, তোর টোনের ভয়ে ওরা পালিয়েছে। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখনই দেখলাম তারা আপনাকে ছিনতাই করছে, তাই আপনাকে বাঁচানোর জন্য আর কি। বাহ, তোমার তো বেশ বুদ্ধি। তুমি না থাকলে তারা আমাকে মেরেই ফেলতো। এটা তো আমার করারই ছিল আঙ্কেল। তোমার বাড়ি কোথায় বাবা? আর এইদিকে কোথায় যাচ্ছ? মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। কি হলো, চুপ আছো কেন? আসলে আঙ্কেল আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেন বাবা? আঙ্কেলকে সব কিছু খুলে বললাম। তা এখন কোথায় যাবে? জানি না। তুমি আমার সাথে আমার বাড়ি চলো। আমার বাড়িতে আমি, আমার মেয়ের বর, কাজের লোক ছাড়া কেউ থাকে না। আমার কোনো ছেলে নেই। আজ থেকে তুমি আমার ছেলে। তোমার জন্যই আমি নতুন প্রাণ ফিরে পেয়েছি। এই ঋণ তোমাকে শোধ করতে হবে। কিন্তু আঙ্কেল। আরে কোনো কিন্তু নয়, চলো গাড়িতে উঠো। আমি কিছু না বলে চুপচাপ তার গাড়িতে উঠে পড়লাম। কিছুক্ষণ পর গাড়ি এসে একটা বুড়ির কাছে থামলো। আমি আঙ্কেলের সাথে তার বাড়িতে ঢুকলাম। মামনি, কোথায় তুমি? আব্বু। আমি বুঝে গেলাম এটাই আঙ্কেলের মেয়ে। কিন্তু এ কি, আমি কি দেখছি? চোখে ভুল দেখছি না তো? এই মেয়েটা তো সে টিস্যু কিপ্টে, যে ট্রেনে আমার পাশের সিটে বসেছিল। আমি তো তাকে দেখে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, না জানি এখন কি না বলে। হালকা চোখ তুলে তার দিকে তাকালাম। আমার গলার পানি শুকিয়ে আসছে। মেয়েটা এমনভাবে তাকিয়ে আছে যেন কোনো হায় না, এক্ষুনি আমাকে ছিঁড়ে খাবে। মামনি, তোমায় পরিচয় করে দিই। এই হলো ফয়সাল। ফয়সাল, এই হচ্ছে আমার মেয়ে দিয়া, আমার প্রিন্সেস। এবার ইন্টার দ্বিতীয় বর্ষে। মেয়েটা আমার খুব লক্ষ্মী, শুধু একটু রাগ বেশি। আমি কিছু বললাম না, শুধু হালকা করে বামে মাথা নাড়ালাম। দিয়া মামনি, যা ফয়সালকে তোর পাশের রুমে নিয়ে যা। জি আব্বু, আসেন আমার সাথে। দিয়ে সামনে দিয়ে যাচ্ছি। আমি তার পিছু পিছু যাচ্ছি। মাঝে মাঝে বাড়ির এদিকে ওদিকে তাকাচ্ছি। এই হ্যালো ছিচকাদুনি, এটা আপনার রুম? জি, আমার নাম ফয়সাল, ছিচকাদুনেলা। সে আপনার নাম 2019 সালক। আমার কোনো মাথা ব্যথা নেই। মধ্য কথা হলো এটা আমার বাসা। আমি যেভাবে বলবো সেভাবে চলবে। ও সরি, চলবি তুই করে বলছি, কারণ তুই আমার অনেক ছোট। যা এখন ফ্রেশ হয়ে নে। একদমে কথাগুলো বলে দিয়ে চলে গেল। উফ, এটা মেয়ে নাকি ধানি লঙ্কা? এমনভাবে কথা বলছে যেন হিটলারের মেয়ে। আমার এমন অবস্থা না হলে দেখতাম কি জিনিস। সাপ দেখেছ? সাপুরিয়া তো দেখনি। তোমার অমন বিস্তার ভাঙতে আমার 2 মিনিট লাগবে না। কিন্তু আমিও তেমন কিছু করব না। এর একটা ভালো ছেলে হব, কোনো ধরনের শয়তানি বাঁদরামি করব না। বাহ, রুমটা দারুণ, ঠিক আমার রুমের মতো। তবুও তো অচেনা, আমার রুমের মতো পরিচিত না। নিজের রুমের কথা ভাবতেই মনটা খারাপ হয়ে গেল। না জানি দিশা এখন কেমন আছে, বাড়ির সবাই কি করছে, আম্মু ঠিকমতো ওষুধ খাচ্ছে কিনা। ব্যাগ ঘাট থেকে নামিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। অনেক ঘুম পাচ্ছে, কাল সারা রাত জেগে পার করেছি। আবার এখন বাজছে 11:30। না, এখন ঘুমাতে হবে। রুমের দরজা লক করতে যাব, তখনই বাবা তোকে খেতে ডাকছে। আমার ক্ষুধা নেই। ট্রেন থেকে নেমেই খাই খাই রেস্টুরেন্টে ঢুকে অনেক কিছু খেয়েছি। ঘুমে চোখের পাতা লেগে আসছে। ওকে, গুড নাইট। সে চলে গেল। আমি দরজা লাগিয়েই বিছানায় ধপ করে শুয়ে পড়লাম। বিছানার একপাশে ব্যাগ এখনো আছে,
থাক, কাল সকালে সব কিছু গুছিয়ে নেব। সকালে মৃদু সূর্যের মিষ্টি আলোয় ঘুম ভাঙল। এই সময়টা কিছুদিন ধরে খুব ঠান্ডা লাগছে। শীতকাল যেন যেতে যেতে যাচ্ছে না, 1 বছর পর আসবে, তাই হয়তো সবাই জানান দিচ্ছে। ইস, শীত চলে গেল। বউটার থেকে দূরে ছড়িয়ে দিল। বিছানা থেকে উঠে 2 হাত দুদিকে করে শরীরে মোচড় দিলাম। রুমের ভিতরটা ভালো করে দেখছি, মনে হয় এর আগেও কেউ আমার রুমে থেকেছে। আরে, একটা বেলকনিও আছে দেখছি। ধীর পায়ে আমি বেলকনিতে চলে গেলাম। সূর্যটাকে লালচে দেখাচ্ছে, তার মানে এটা পূর্ব দিক। ভালোই হয়েছে, প্রতিদিন খুব ভোরে উঠে সূর্য ওঠা দেখতে পারবো। খুব সকাল হবার এখনো তেমনভাবে শহরের ব্যস্ততা শুরু হয়নি। রাস্তার পাশে কিছু বুড়ো লোক আর মহিলা জগিং করছে। কেউ কেউ আবার কানে হেডফোন দিয়ে আছে। শুধু যে বেশি বয়সের মানুষ জগিং করছে তা না, অনেক ইয়াং ছেলেমেয়েও আছে। তাদের ফিটনেস ভালো লাগতে রাস্তার এদিকে সেদিকে দৌড়াচ্ছে। বয়স্করাও তাদের সাথে তাল মেলাতে চেষ্টা করছে, কিন্তু পারছে না। ভাবছি এদের মতো সকাল সকাল দৌড়ালে মন্দ হয় না। আমাকে তো তৈরি হতে হবে। বেলকনি থেকে সোজা ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে রুমটা গোছাতে হবে তো। এখন থেকে নিজের কাজ নিজেই করতে হবে, কারোর উপর নির্ভরশীল হলে চলবে না। আমাকে অনেকটা পথ একা একা চলতে হবে, কোনো ব্যাক সাপোর্ট ছাড়াই। আসলে আমার জীবনটা যতটাকে সহজভাবে দেখি, জীবনটা আমার ততটা কঠিনভাবে দেখে। রুম নিজের মতো গুছিয়ে গোসল করে নিলাম। শরীরে অনেক জীবাণু ছিল। ঠান্ডার দিনে ঠান্ডা পানিতে গোসল করতে বেশ কষ্ট হলো, তাও আবার সকালবেলা। এখন বেশ ফুরফুর লাগছে। ফোনটা নিয়ে ফেসবুকে লগ ইন করলাম। আমার ফোনে দিশার যত ছবি ছিল সেগুলো অনলিমিট করে রাখলাম। এখন নিজের প্রতি খুব রাগ হচ্ছে। মন চাইছে নিজের হাত দিয়ে আমার মাথার বড় বড় চুলগুলো একটা একটা করে ছিঁড়ি। এতদিন হলো আমাদের বিয়ে হওয়া, তাও নিজের বউয়ের আইডির নামও জানি না। অবশ্য একদিন বলেছিলাম তার আইডিটা আমাকে দিতে, কিন্তু সে মুখ ব্যাখ্যা করে বলেছিল, তোর মতো শয়তানকে আমার আইডি দিলে রিয়েল লাইফের মতো ভার্চুয়াল জগৎ আমার জাহান নামে বানিয়ে দিবি। তার কথা শুনে তখন হি হি করে বোকার মতো হেসেছিলাম, তবে এখন খুব খারাপ লাগছে। ঠিক তো, আমি তো লাইফটা জাহান নামে বানিয়ে দিয়েছি। আমার আইডির নামটা এমডি আশফাকুল আজম ফয়সাল থেকে জীবনের লড়াই রাখলাম। এখন তো আমাকে জীবনের সাথে লড়াই করতে হবে। দিশার নাম লিখে সার্চ দিলাম। আমার চোখ কপালে। বাংলাদেশে দিশা নামের এত মেয়ে আছে জানা ছিল না। আরে ধুর, সে তো ফেক আইডি চালাতে পারে। নিজে নিজেকে বোকা বলে মাথা বাড়ি দিলাম। ফোনে ডাটা অফ করে ফোন বিছানায় রাখতে যাব, তখনই দরজায় কেউ যেন নক করলো। আমি গিয়ে দরজা খুলে দিলাম। আমাকে কি চাকর মনে হয়? ছিছি, এসব কেন মনে হবে? আপনাকে তো হারকিপটা মনে হয়। কি কি বললে? সরি, মুখ ফসকে বলে দিয়েছি। অনেক দিনের স্বভাব তো, একদিনে কি আর বদলাতে পারি? মানে? ও কিছু না। নিজের মুখে লাগাম দিতে হবে। আমাকে ভালো ভদ্র ছেলে হতে হবে। এখানে দাঁড়িয়ে না থেকে খেতে আই। আর হ্যাঁ, এরপর যেন তোকে খাওয়ার জন্য আমাকে ডাকতে না আসতে হয়। চলুন। ডাইনিংয়ে বসে খাচ্ছি। আমি তো থ হয়ে দিয়ার খাওয়া দেখছি। আমি এখনো 2টা লুচি শেষ করতে পারলাম না, আর সে 4টে অলরেডি খেয়ে ফেলেছে। ফয়সাল, খাচ্ছ না কেন? খাওয়া দেখছি। মেয়ে আমার এভাবেই খাই। তা ঠিক আছে, কিন্তু এভাবে খেলে তো 2 দিনে মোটা হয়ে যাওয়ার কথা। আর ওকে তো দেখে মনে হচ্ছে যে ফু দিলে শূন্যে উঠে যাবে। দিয়া আমার দিকে আগুন চোখে তাকাচ্ছে। মনে হচ্ছে আমি কোনো ঘোর অন্যায় করে ফেলেছি। আমি কি কিছু ভুল বললাম? যা ঠিক তাই বললাম। যদি সে এভাবে খায় তাহলে এত চিকন হওয়ার কথা না। আব্বু, ওরে আমার খাওয়ার দিকে নজর দিতে বারণ করো, তা না হলে কাঁটা চামচ দিয়ে চোখ উঠাই নিব। আচ্ছা মামনি, তুমি খাও, কেউ তোমাকে কিছু বলবে না। এখানে আসা প্রায় 5 মাস হয়ে গেল। বেশ ভালো চলছে আমাদের দিনকাল। প্রথম এখানে থাকতে ভালো লাগলেও এখন আর তেমনটা ভালো লাগে না। আঙ্কেল এখানকার একটা ভালো স্কুলে আমায় ভর্তি করিয়ে দিয়েছে। আমার ফোকাস শুধু এখন পড়ালেখায়। সবসময় বই নিয়ে পড়ে থাকি। স্কুলে এখন আমি ভালো ছাত্রের কাতারে। দিয়ার সাথে এখন আমার অনেক ভালো সম্পর্ক। আমি তাকে আপু বলে ডাকি। তবে হ্যাঁ, এখনো মাঝে মাঝে তার আর আমার মিষ্টি ঝগড়া হয়। বাড়ির কথা প্রতি রাতেই মনে পড়ে। খুব ইচ্ছে করে আম্মু, আব্বু, চাচা চাচিকে দেখতে। আর দিশাকে জড়িয়ে ধরে ঘুমাতে খুব মন টানে। দীর্ঘ 5 বছর পর
আজ দেশের মাটিতে পা রাখলাম। নিজের জন্মভূমিতে পা রাখতেই চোখ থেকে অল্প নোনা জল জমলো। হঠাৎ একটা মেয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। কি রে, এতদিনে আমাদের কথা মনে হলো? আরে আমার মিষ্টি আপুচে, এ কি, তুমি এত মোটা হলে কি করে? আমি কি তোর মতো নিজের ফিটনেস বজায় রাখি নাকি? এখন ফিটনেস বজায় রাখবে কেন? যার জন্য সবসময় নিজেকে গুছিয়ে রাখতে, তাকে তো পেয়ে গেছো। খারাপ বলিসনি। তুমি একা কেন? দুলা ভাই আঙ্কেলটা কোথায়? আজ নাকি কোম্পানির কি জরুরি কাজ আছে, তাই রাজশাহী গেছে। রাজশাহী নাম শুনেই বুকের বাপাসটা কেঁপে উঠল। কত বছর দেখিনি তাদের। নিজের কষ্টগুলো লুকিয়ে রেখে ছুটে চলেছি তারুণ্যের পিছে। তবে আর না, এখন আমি পূর্ণ। এখন শুধু না পাওয়া জিনিসগুলো নিজের কাছে ফিরিয়ে নিতে হবে। কি রে ভাই, কি ভাবছিস? কিছু না। কি ভেবেছিস আমি কিছু বুঝি না? তুই কি আমাকে বোকা ভেবেছিস? এখন এসব বাদ দিয়ে বাসায় চলো। কতদিন তোমার হাতে রান্না খাইনি। চল, আমি তো সেই কবে তোর জন্য তোর সব পছন্দের খাবার রান্না করে রেখেছি। তাহলে দেরি কেন, চলো। আমি আর আপু চলে এলাম বাসায়। আসার সময় গাড়িতে বসে ঢাকা শহরটা দেখছিলাম। সব কিছু পাল্টে গেছে, ঠিক যেমনটা আমি পাল্টে গেছি। ভাই কই, তুই খেতে আয়। এই তো আসছি আপু। তাড়াতাড়ি আয়। এই তো চলে এসেছি। কতদিন পর আপুর হাতের খাবার খাচ্ছি। আপু, তোমার রান্নার কোনো জবাবই হয় না। থাক, আর পাম দিস না, নইলে ফেটে যাব। এই, তোমাদের এক স্বভাব ভালো, কিছু বললেই হজম করতে পারো না। তা ভাই, তুই বিদেশে এত বড় সুযোগ পেলে নিজেকে তুলে ধরার, সেটা না করে দেশে ফিরলি কেন? আমি এই দেশের সন্তান, যা করব এই দেশের জন্য করব। অন্য দেশের হয়ে কাজ করে নিজের দেশকে অসম্মান করতে চায় না। আমার তো মনে হয় অন্য কোনো কারণ আছে। অন্য কিছু না গো আপু। বুঝি, সব বুঝি। ও হ্যাঁ, ভার্সিটিতে জয়েন করছিস কখন? আমার ভাই তো এখন ঢাবির প্রিন্সিপাল, সব চাইতে ইয়াং প্রিন্সিপাল। অফিসিয়ালভাবে পরশু জয়েন করব, আর কালকে একটু ঘুরতে যাবো ভাবছি। দেখিস কারো প্রেমে পড়িস না যেন। তোকে দেখে কেউ বুঝতেই পারবে না তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল। আরে কি যে বলো না। তো কি বলবো, তোর যা গেট আপ, সব মেয়েরাই তো তোর প্রেমে হাবুডুবু খাবে। আরে ধুর, চুপ তো। দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে। আমার ইচ্ছা এখানে পড়ালেখা করব, কিন্তু তার হলো কই। যাই, ভিতরের আবহাওয়া পরখ করে দেখে নিই। আমার চুলগুলো বাঁ দিকে সিথি করা, ঢিলে ঢালা একটা শার্ট প্যান্টটাও বেশ ঢিলা। চোখে মোটা পুরনো যুগের চশমা, পায়ে একজোড়া লাল বাটা চপ্পল। ওই ছেলে, এইদিকে আয়। আজ্ঞে, আমাকে ডাকিয়েছেন কি? রে বাবু, তোকেই ডাকছি। আসিয়া গেছে, কিছু কহিবার থাকলে কহিতে পারেন। দোস্ত, এই খ্যাতটা আবার কোন গ্রহ থেকে এলো? তোরা সবাই থাম তো। এই যে চান্দু, তোমার নাম কি? আজ্ঞে, জানের রহমান পচা। নামটা আসলে বানিয়ে বললাম। আমার নাম শুনে তারা হো হো করে হেসে চলেছে। সবার মধ্যে আমার চোখ সেই কোকিলা কণ্ঠের মায়াবতীর ওপর। কি, তোমার নাম পচা? আজ্ঞে হ্যাঁ। দোস্ত, পচা রহমানকে কি করা যায় কিছু ভাবলি? আপনারা কি আমার সাথে জার্গিং করবেন? রে পচা। বুঝতে পারলাম এদের লিডারই মায়াবতী। তুই এই ভার্সিটির যে কোনো মেয়েকে কিস করবি, বুঝলি? আজ্ঞে, ইহা তো ঘোর অপরাধ হইবে। যেটা বললাম সেটা কর, না হয় তো 149 ডিগ্রি ডোজ দেব। কি হলো, মমি কি বললো শুনতে পাস নাই? আমি সে মায়াবতীর কাছে গিয়ে তার মাথার পিছনে আমার হাত দিয়ে তার মুখ আমার মুখের সামনে আনলাম। সে কিছু বুঝে ওঠার আগেই তার গোলাপি ঠোঁটে আমার ঠোঁট লাগিয়ে দিলাম। সে মোটেও এমন কিছুর জন্য প্রস্তুত ছিল না। তার দুহাত দিয়ে আমাকে ছাড়ানোর বৃথা চেষ্টা করলো, কিন্তু পারল না। আমি আবারও বহু বছর পর কারোর গোলাপি ঠোঁটের স্বাদ নিচ্ছি। সব মেয়ের ঠোঁটে কি এক হয়? দিশার ঠোঁটের স্বাদ আর এই মেয়ের ঠোঁটের স্বাদ হুবহু একই। হয়তো আমি তো এর আগে কখনো কিস করিনি, শুধু দিশাকে আর এই মেয়েটাকে। আমার দম নিতে একটু সমস্যা হচ্ছে, আর পারছি না,
তার মিষ্টি ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে রাখতে। আমি তাকে দুহাত দিয়ে একটু ধাক্কা মেরে সরিয়ে দিলাম। আমার হাতের উপর পিঠ দিয়ে ঠোঁট মুছে নিলাম। আশেপাশে তাকিয়ে দেখি সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। তাকাবে নাই বা কেন? সবার সামনে এইভাবে একটা মেয়েকে জোর করে কিস করলাম, এটা কি চারটিখানি কথা? তুই এটা কি করলি? আজ্ঞে, আপনাদের আজ্ঞা পালন করিলাম। আমি তো ইহা করিতে চাই নাই, আপনারা তো আমাকে এমন করিতে বাধ্য করিলেন। অস্ত্র তো সেই কবে জমা দিয়েছি, তাই বলে কি সেটা চালাতেও ভুলে গেছি? তাই বলে তুই আমাকে কিস করবি? আপনারা তো বলিবেন ভার্সিটির যে কোনো মেয়ে চুম্বন করিতে, তাই আর কি। তো আমাকে কেন করলি? কেন, আপনি কি মেয়ে না? ওই হারামজাদা, আমি মেয়ে না মানেটা কি? আজ্ঞে, ছেলে এবং মেয়ের মাঝামাঝি। তোকে তো আমি... আরে আপনি করছেনটা কি? আমি তো মারা যাব। তোকে আজ মেরেই ফেলবো। তাকে টানতে টানতে আমার থেকে দূরে নিয়ে চলে গেল। আমি তার এক কাণ্ড থেকে মুচকি মুচকি হাসছি। মেয়েটা রাগ বেশি হলে কি হবে, দেখতে খুব সুন্দর, যাকে ভয়ানক সুন্দরী বলে। আমি তো এত বছর পর আবারও কোনো মেয়েকে দেখে ক্রাশ খেলাম, তবে আমার কিছুই করার নেই। আমার মনে শুধু দিশা আছে, আমি তার জায়গায় কাউকেই বসাতে পারবো না, মোটেও না। আচ্ছা, দিশা কি এমন কন্টেন্ট সুন্দরী হবে? হবে হয়তো, এর চেয়ে আরও সুন্দর হতে পারে। যে সুন্দরের তুলনা আমার জন্য অপেক্ষা করছে, সে কি আজও আমার জন্য অপেক্ষা করছে, নাকি নতুন কাউকে খুঁজে নিয়ে সুখী আছে? ভার্সিটি ভালো করে ঘুরে দেখলাম, বেশ ভালোই লাগছে। তবে এখানকার সিনিয়র যারা আছে তারা নতুন যাকেই পাচ্ছে তাকে র্যাগিং করছে। হাস্যকর বিষয়, এখানে ছেলেদের তুলনায় মেয়েরাই বেশি র্যাগিং করছে। আমি ভার্সিটি কিছু লেকচারের সাথে কথা বলে বাইরে চলে আসি। ফ্রেশ হয়ে ব্যালকনিতে এসে ফোন বের করে ফেসবুকে লগ ইন করছি। কত বছর পর ফেসবুকে আসলাম ঠিক বলতে পারবো না। আইডির নাম পাল্টিয়ে আবার এমডি আসফাকুল আসম ফয়সাল রাখি। প্রোফাইল পিকে আমার একটা পিক দিলাম। এতদিন একটা প্রোফাইল পিক দেওয়া ছিল, বলতে গেলে আমার আইডিতে এখন আমার একটা পিকই আছে, যেটা এখন পোস্ট করলাম। ছোটোকালে যেসব পিক আপলোড করে দিতাম ওগুলো আজ থেকে 8 বছর আগে ডিলিট করে দিয়েছিলাম। 10 মিনিট থেকে নিউজ ফিড দেখছি। মানুষের কষ্টের পোস্টে হাহা রিয়েক্ট দেওয়ার মজাই আলাদা। আমি যার কষ্টের পোস্ট দেখছি তাকেই হাহা রিয়েক্ট দিচ্ছি। খুব আনন্দ মনে হচ্ছে, কেন জানি আমি আমার মধ্যে আবার আগের ফয়সালকে দেখতে পাচ্ছি। বুড়োতি বয়সে কি আবার সেই চঞ্চলতা ফিরে পেলাম। ধুর, বুড়ো আবার কবে হলাম এই বয়সে? কেবল তো 25 থেকে 26 হবে। নোটিফিকেশনে গিয়ে দেখলাম কয়েকটা কমেন্ট এসেছে আমার প্রোফাইল পিকে। আমি একে একে সবার কমেন্টে রিপ্লাই দিচ্ছি। আজও অপেক্ষায় আছি তোমার, এই নামের আইডি থেকে কমেন্ট করেছে। আপনি কি ফয়সাল? কমেন্টের দিকে কিছুক্ষণ এক মনে তাকিয়ে থাকলাম। রিপ্লাই দিতে যাব এমন সময় আজও অপেক্ষায় আছি তোমার আইডি থেকে ফোনে টুংটুং করে শব্দ একটা মেসেজ আসে। আমি তার চ্যাট ওপেন করতেই অবাক হয়ে যাই। এই সাথে আমার আগেই চ্যাট হয়েছে, কিন্তু আমি তো অনেক বছর আগে ফেসবুকে আসিনি। এসএমএসের ডেট দেখে বুঝলাম আমি যখন 10ম শ্রেণীতে পড়তাম তখন এর সাথে চ্যাট করেছি। এতদিন কোথায় ছিলেন? বিদেশে ছিলাম। বাট আপনি কে? আপনার নাম লিখে আমি কত সার্চ দিয়েছি, কিন্তু আপনার কোনো আইডিই পাইনি কেন? কি নাম? কি নাম লিখে সার্চ দিয়েছিলেন? এমডি মফিজুল আজম ফয়সাল। এই নাম দিয়ে সার্চ দিলে আপনি পাবেন কি করে? আমি তো নাম চেঞ্জ করে নিয়েছিলাম। যে পিকটা একটু আগে আপলোড দিলেন সেটা কি আপনার? আমার। ও ঠিক আছে, তা কেমন আছেন? যেমনটা ভালো থাকলে সবসময় হাসি খুশি থাকা যায় তেমনটা। তার মানে খুব ভালো আছেন? সেটা তো জানি না, কিন্তু মুখে সবসময় হাসি থাকে। বুঝলাম। তা আপনি এখন কি করছেন? আপাতত কিছু না, তবে কাল টাবিতে প্রিন্সিপাল হিসেবে জয়েন করব। কি? অবাক হচ্ছেন কেন? এত কম বয়সে এত দূর এলেন কিভাবে? সে অনেক লম্বা ইতিহাস আছে। বাই দ্য ওয়ে, আপনাকে তো ঠিক চিনলাম না। কালকে ভার্সিটি আসেন, তারপর ঠিক চিনবেন। বুঝলাম না, আপনি কি টাবিতে লেখাপড়া করেন? সেটা কালকেই বুঝতে পারবেন। ওকে। উফ, আপনার নামটা তো জানা হলো না। আচ্ছা, আপনার নাম কি?
বললাম তো কাল সব জানতে পারবেন। বুঝি না মেয়েরা এমন কেন করে? কেমন? ঘোলাটে। বাহ, মেয়ে সম্পর্কে তো আপনার ভালোই ধারণা। তা এই পর্যন্ত কত মেয়ের সাথে মিশেছেন? মেয়েদের সাথে মিশার সময় পাইনি, নিজের ক্যারিয়ার করতে ব্যস্ত ছিলাম। তা তো বুঝতেই পারছি। ওকে, বাই। ওই হ্যালো, বাই কেন? কথা বলতে কি আপনার ইগোতে বাজছে? আরে না, এখন একটু ঘুমাবো। এত ঘুম কিসের? রাতে কি বউ ঘুমোতে দেয় না নাকি? বউ আসবে কোথা থেকে? কেন, আপনি বিবাহিত না? না তো। ভালো। আপনি কি বিবাহিত? বিবাহিত। ও। আপনার বাড়ির সবাই কেমন আছে? ভালো। কে কে আছে পরিবারে? যারা যারা থাকার সবাই আছে। কথা এত প্যাচেন কেন? কথা না পেঁচালে তো পেঁচে পড়ে যাবো, তাই আর কি, এমনি। আচ্ছা, বাই। মেসেজ সেন্ড করেই ডাটা অফ করে দিলাম। আর কিছুক্ষণ কথা বললে ও আমাকে পাগল করে দিত। কিন্তু কে মেয়েটা যে গায়ে পড়ে কথা বলতে আসছে, তারপর আবার বিবাহিতা? বেলকনি থেকে বিছানায় চলে এলাম, চোখটা লেগে আসছে। ফোন বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়লাম। ধ্যাত, কাজের সময় কিছু পাওয়া যায় না। জীবনে প্রথম ভার্সিটিতে যাচ্ছি, মানে প্রিন্সিপালে আর কি। আমি আমার মতো নিজেকে তৈরি করছি। চুলগুলো ভালোভাবে স্পাইক করে নিলাম, একটা সাদা রঙের টি শার্ট, তারপর একটা ঘিয়া রঙের জ্যাকেট, সব মিলে রকস্টার। আসলে আমি আমার মতো যুগের সাথে তাল মিলিয়ে চলতে পছন্দ করি। ভার্সিটির প্রিন্সিপাল হয়েছি বলে শুট পরে যেতে হবে, এটা আমার কাছে কোনো বিষয় না। এতদিন এত কষ্ট করে পড়াশোনা করেছি, কিন্তু লাইফের মজা নিতে পারিনি। এখন প্রিন্সিপাল হয়েছি, এই জন্য সবসময় গম্ভীর, এক্সট্রা ভাব নিয়ে চলতে হবে, ঠিক এমনটা না। আমি এখন লাইফটাকে এনজয় করতে চাই। কিরে, আজ না তোর ভার্সিটিতে জয়েন করার কথা? আমি তো ভার্সিটি যাচ্ছি। না, হ্যাঁ। তুই এইভাবে ভার্সিটি যাবি? জাস্ট চিল আপু। তোমার ভাইয়ের বাসাটা এবার কত হলো? এখন যদি নিজের গেট আপে বয়স্ক ভাব ধরায়, তাহলে কি আর তোমার ভাইয়ের কপালে বউ জুটবে? আমি 200% শিওর আজ ভার্সিটির মেয়েরা পাগল হয়ে যাবে। আপুর পায়ে সালাম করে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম ভার্সিটির উদ্দেশ্যে। প্রায় সময় পর চলে আসি ভার্সিটিতে। বাইক পার্কিং করে চুলগুলো আয়নায় ঠিক করে মিলনায়তন দিকে হাঁটা দিলাম। ভাবতেই ভালো লাগছে, শুধুমাত্র আমার জন্য ভার্সিটি একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। নিজের উপর নিজেরই খুব গর্ব হচ্ছে। আমি হাঁটছি, তখনই বাম দিকে চোখ গেল। কালের সেই মমি সুন্দরী তার বান্ধবীদের নিয়ে আড্ডা দিচ্ছে, মানে কারোর অপেক্ষা করছে। বারবার গেটের দিকে তাকাচ্ছে, নীল রঙের শাড়ি পরে আছে। বলতে গেলে আমার মনের মতো চাচ। দ্বিতীয়বারের মতো তাকে থেকে ক্রাশ খেলাম। এত ক্রাশ খেলে তো 100% আমার সুগার বেড়ে যাবে। ও হ্যাঁ, ক্রাশ খাওয়া মানে 5 কিলো মিষ্টি খাওয়া। সে হয়তো আমাকে খেয়াল করেনি, খেয়াল করলেও কি সে তো আমাকে চিনতে পারবে না। আমি চলে এলাম মিলনায়তনে। সব স্যারেরাই আমাকে দেখে ভ্যাবাচেকা হয়ে গেছে। হয়তো ভাবেনি আমি এত ইয়াং ড্যান্সিং হব। সবার সাথে পরিচিত হলাম। একটা ম্যাডামের সাথে হাত মেলাতে গিয়ে পড়লাম ঝামেলায়। সে আমার হাত ছাড়তে চাইছে না। তার বয়স আর কত হবে, এই ধরেন 28। কোনোরকমভাবে তার কাছ থেকে সরে গেলাম। আর একটু তার সাথে থাকায় আমার ইজ্জতের 8টা বাজিয়ে দিত। যত সব গায়ে পড়া মেয়ে। স্যার চলেন, সব ছাত্রছাত্রীদের সাথে পরিচয় করিয়ে দিই। এবার আমাদের স্টেজে আসবেন আমাদের ভার্সিটির নতুন প্রিন্সিপাল মোহাম্মদ আশফাকুল আজম ফয়সাল। আমি আমার মতো হেঁটে স্টেজে গেলাম। সে মাইক্রোফোন হাতে নিয়ে আমার দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে, মনে হচ্ছে আমি কোনো বাঘ। এক সময় সে সেন্সলেস হয়ে পড়ে যায়। সব স্যারেরা তাকে ধরে ভিতরে নিয়ে যায়। সে হয়তো আমাকে ঠিক প্রিন্সিপাল মানতে পারেনি। আমি সবাইকে সালাম দিয়ে সামনে তাকালাম। সবাই থ হয়ে আমাকে এক চোখে দেখছে। হয়তো ভাবিনি তাদের নতুন প্রিন্সিপাল এত কম বয়সী হবে আর এত স্টাইলিশ। নিজেকে এখন অন্য গ্রহের প্রাণী মনে হচ্ছে। আমি কি জেলখানায় কোনো কয়েদি নাকি? হ্যাঁ, এইভাবে দেখার কি আছে? সবার দেখা শেষ। সবাই আমার কথা শুনে একটু স্বাভাবিক হলো। আমি নিজের মতো
কিছু নীতিকথা শোনালাম তাদের, অতপর আবার বক্তব্য শেষ করলাম। সবাই জোরে করতালি দিল। সন্ধ্যার দিকে অনুষ্ঠান শেষ হয়ে যাবে এমন অবস্থা। আমি সবার কাছে বিদায় নিয়ে মিলনায়তনের বাইরে চলে এলাম। আর ভালো লাগছে না এখানে। যেখানে যাচ্ছি সেখানে সবাই আমার দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকে। সিঁড়ি দিয়ে নামছি, সবাই আমাকে মৌমাছির মতো ছেঁকে ধরল। এখানের বেশিরভাগ মেয়ে। কেউ বলছে, স্যার একটা সেলফি প্লিজ। কেউ বা, স্যার আপনার নাম্বারটা দেন প্লিজ। স্যার আপনি কি সিঙ্গেল? স্যার আপনার বাড়ি কোথায়? নানান মেয়ে নানান কথা। আমি তাদের থেকে কোনো মতে নিজেকে ছাড়িয়ে আমার বাইকের কাছে চলে আসি। বাইক স্টার্ট দেবো, এমন সময় একটা মেয়ে এসে আমার বাইকের পিছনে বসে পড়ে। কে? আমার বাইকে কে চড়লো? স্যার আমার মা অনেক অসুস্থ, প্লিজ আমাকে একটু সামনে নামিয়ে দিন। কণ্ঠটা বেশ মিষ্টি, বাট চেনা চেনা লাগছে। মায়ের কথা শুনে আমার বুক কেঁপে উঠল। কতদিন দেখিনি তাকে, খুব কষ্ট হয় তোমার কথা ভাবলে। কোথায় যাবেন? আপনি চলেন, আমি বলে বলে দিব কোথায় যেতে হবে। ঠিক আছে। আমি বাইক স্টার্ট দিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে পড়লাম। মেয়েটা আমাকে শক্ত করে চেপে ধরল। তার হাতগুলো অনেক মোলায়েম, তুলোর মতো নরম। বেশ অস্থির লাগছে আমার, কিন্তু মানবতার কারণে কিছু বলছি না। তার কথা মতো একটা বাড়ির সামনে এসে বাইক থামালাম। মেয়েটা নেমে পড়ল। শাড়ি পরে আছে, কিন্তু মুখখানা হিজাব দিয়ে ঢাকা। অন্ধকারে বোঝা যাচ্ছে মেয়েটা অনেক ফর্সা। স্যার আপনি একটু আমার সাথে বাড়ির ভেতরে চলেন না। ছোট বোন বলেছিল মাকে হসপিটালে নিতে হবে, বাট বাড়িতে কোনো ছেলে মানুষ নাই। আমি হালকা মাথা নাড়িয়ে তার সাথে বাড়িতে ঢুকে পড়লাম। দেখে মনে হচ্ছে এটা কোনো হোস্টেল। সে আমাকে রুমে নিয়ে গেল। আমিও কোনো প্রশ্ন ছাড়াই তার সাথে রুমে চলে গেলাম। আমি রুমে ঢুকতেই সে রুমের দরজা লক করে দেয়। ভিতরে কোনো মহিলা নেই। সে আমাকে ধাক্কা দিয়ে রুম থেকে বিছানায় ফেলে দেয়। তার মুখ থেকে হিসাব সরিয়ে নিই। আমি তো তাকে দেখে কথা বলার ভাষায় হারিয়ে ফেলেছি। এই মেয়ে আর কেউ না, মমি। কিন্তু সে আমাকে এখনো আনলো না কেন? সে কি জেনে গেছে আমি তাকে কালকে বোকা বানিয়ে কিস করেছিলাম? তার মতিগতিও ভালো ঠেকছে না। কি ভেবেছিলি আমি কিছুই বুঝতে পারবো না? আপনি আমার দিকে আছেন কেন? কেন চান্দু, এখন বুঝি ভয় করছে? যখন আমাকে সবার সামনে ভার্সিটিতে লিপ কিস করছিলে তখন এত সাহস আইছিল কিভাবে? সরি, আমার ভুল হয়ে গেছে। আমি এখন বাসায় যাব। দরজার চাবিটা দেন। সরি বললেই কি আমি তোকে ছেড়ে দেব? দেখুন, আমি কিন্তু আপনাদের ভার্সিটির প্রিন্সিপাল হই। সে সম্মান দিয়ে কথা বলবেন। তোর সম্মানের বালিশে আগুন। কিস করার সময় মনে ছিল না আমি তোর ছাত্রী? তারপর ওনাকে বিছানায় ফেলে দিলাম। দেন আমি ওনার উপরে আর উনি আমার নিচে। সরি বললাম তো। সরি, বিয়েটা তুই করবি। বিয়ে কি মামার বাড়ির আবদার? চাইলেই পাওয়া যায়। আমার কথায় যদি এখন রাজি না হোস তাহলে আমি কি করব জানিস? কি 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 করবেন? তোকে ধর্ষণ করব। মেয়ে বলে কি? মাথা কি খারাপ হয়ে গেছে? আমাকে নাকি ধর্ষণ করবে? কি দিন আইলো একটা মেয়ে আমাকে বলছে সে নাকি আমাকে ধর্ষণ করবে। কি করবো, কি বলে চিৎকার দেবো? আমি তো পুরুষ মানুষ, আর আমাকে নাকি একটা মেয়ের অত্যাচারের জন্য চিৎকার করতে হবে? ছি ছি, সবাই তো আমার পুরুষত্ব নিয়ে আঙুল তুলবে। প্লিজ আমাকে ছেড়ে দিন। ছেড়ে দেব, আগে আমাকে বিয়ে করতে হবে। পারবো না বিয়ে করতে। চাবি দেন, আমি বাইরে যাব। ঠিক আছে, আমাকে বিয়ে করতে হবে না। আমি এখন তোকে ধর্ষণ করব, তারপর তোর সন্তানের মা হব, অ্যান্ড লাস্টে তোর সব কুকর্মের কথা মিডিয়ার সামনে বলবো। কি সাংঘাতিক মেয়ে! এর বুদ্ধিও দিশার মতো। এত বড় হয়ে গেলাম তবু জানতে পারলাম না মেয়েদের মাথায় এত বুদ্ধি কোথা থেকে আসে। মেয়েরা কিন্তু আস্তে আস্তে তার মায়ের জালে আটকে পড়েছে। মন মাতাল করা এক ঘ্রাণ পাচ্ছে তার শরীর থেকে। দেখুন, আমি আপনাকে কিছু বলছি বলে ভাববে না যে আমি আপনার সব কিছু বুঝে সহ্য করব। ছাড়ুন আমাকে। তোর তো সাহস কম না, আমার রুমে থেকে আমাকেই ঝাড়ি দিস? দাঁড়া, তোকে আজ মজা দেখাচ্ছি। আমাকে কোনো কিছু বুঝতে দেওয়ার আগে তার মিষ্টি ঠোঁটে আমার ঠোঁট মিশিয়ে দিই। আমি না চাইতেও তার ডাকে ধীরে ধীরে রেসপন্স করি। অনেক শক্ত করে তাকে আমার বাহুডোরে আবদ্ধ করে নিই। তার ঠোঁটের নেশায় আমি মাতাল হয়ে পড়ি। নিজের প্রতি কন্ট্রোল হারিয়ে ফেলে ডুব দিই অনুভূতির সাগরে। তার বড় বড় নখ দিয়ে আমার পিঠ খামচাচ্ছে, কিন্তু সেদিকে আমার কোনো হুঁশই নেই। কোনো এক অদৃশ্য শক্তি আমাকে বশ করে নেয়।
আমি পাগলের মতো মমির শরীর নিয়ে রাসলীলায় মেতে উঠি। নিচের হুঁশ আসতে দেখি সে আমার বুকে শুয়ে আছে। নিজের উপর এখন খুব ঘৃণা হচ্ছে। এতটা নিচ আমি, একটা মেয়ে শরীরের নেশায় অতীতের সব কিছু ভুলে গেলাম। চোখ দিয়ে দুফোঁটা পানি গাল বেয়ে বেয়ে বুকে এসে জমা হলো। কাঁদছো কেন? আমি তার কথায় বাস্তবে ফিরলাম। এক ঝটকায় তাকে আমার বুক থেকে সরিয়ে বিছানার এক পাশে ফেলে দিলাম। সে হয়তো এমন কিছু আশা করেনি। ডোরের চাবি দাও। খুনি চলে যাবে? চাবি চাইছি। মমি তার রুমের দরজা খুলে দিল। আমি সেখান থেকে বেরিয়ে বাইক নিয়ে সোজা বাড়ি চলে আসি। কারোর সাথে কোনো কথা না বলে আমার রুমে চলে এসে দরজা লাগিয়ে দিই। দরজার সাথে হেলান দিয়ে বসে পড়ি। নিজের প্রতি খুব রাগ হচ্ছে। কিভাবে পারলাম এটা করতে? দিশার কাছে কি করে এত নোংরা শরীর নিয়ে যাবো? বুক ফেটে কান্না আসছে। আমি ওয়াশরুমে এসে ঝর্ণাটা ছেড়ে দিলাম। ঝর্ণার প্রতিটি ফোঁটা আমার অপবিত্র গায়ে আছড়ে আছড়ে পড়ছে। হয়তো কিছুদিন আগের ঘটনা কেউ জানবে না, কিন্তু আমি যে নিজের কাছে সারা জীবন অপরাধী হয়ে থাকবো। ঝর্ণার পানির সাথে আমার চোখের পানি একসাথে বের হয়ে যাচ্ছে। ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানায় চলে এলাম। মাথা আগে থেকে ব্যথা করছিল, এখন আরও ব্যথা হয়ে গেছে। রুমের লাইট অফ করে বালিশে মাথা রেখে চোখ বন্ধ করে নিলাম। ঘুম ভাঙল সকালে। মাথা এখনও ঝিমঝিম করছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা বাজতে চলছে। বিছানা থেকে উঠে ওয়াশরুমে এসে হাত মুখ ধুয়ে ভার্সিটির জন্য রেডি হয়ে নিচে চলে এলাম। সবার সাথে সকালে নাস্তা করে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। আজ আর তেমন সাজুগুজু করা হয়নি, খুব সাদাসিধেভাবেই ড্রেস আপ করেছি। ভার্সিটি এসে বাইক রেখে অফিসের কক্ষের দিকে পা বাড়ালাম। তখনই কেউ আমার হাত পিছন থেকে ধরলো। তুমি? তোমার সাথে কিছু কথা আছে। কি কথা? বলবো, তবে এখানে না, অন্য কোথাও। ওই দিকটা চলো। কি বলবে বলো। তুমি কি আমাকে বিয়ে করবে? না। তাহলে কালকে আমার সাথে যেসব হয়েছে সেসব কি? তুমি আমাকে বাধ্য করেছিলে। তুমি আমাকে বিয়ে না করলে আমি সমাজে মুখ দেখাবো কি করে? সেটা তোমার আগে ভাবা উচিত ছিল। প্লিজ এমন কথা বলো না, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কি? 2 দিন হলো দেখা হলো আর তুমি এরই মধ্যে আমাকে ভালোবেসে ফেলেছ? কে বললো 2 দিন? আরে ভালো না বাসলে কি আমার সবটা তোমার কাছে বিলিয়ে দিতাম? ছাড়ো আমায়, এটা তোমার রুম না, ওকে? এটা ভার্সিটি, এখানে আমার একটা সম্মান আছে। আমি চলে এলাম সেখান থেকে। মেয়েটার কথা শুনে সত্যি নিজের ভিতরে অনুতাপ হচ্ছে। সে তো ঠিকই বলেছে, তাকে আমি বিয়ে না করলে সে সমাজে মুখ দেখাবে কি করে? সময় তার মতো করে চলতে থাকলো। কেটে গেল 3টি মাস। 3 মাসে মমি সবসময় আমার পিছু পিছু ঘুরছে, বরাবর তার ভালোবাসার সাথে কথা বলছে। অনেক ভেবেছি তার সাথে আমার যেটা হয়েছে সেটা বুঝে হোক আর না বুঝে হোক, হয়েছে তো। ভুলটা যখন আমি করেছি সেটা শুধরাতে আমাকেই হবে। মেয়েটা তো আমার জন্য কম পাগলামি করেনি। প্রথম দিকে তার পাগলামিগুলোতে বিরক্ত হলেও এখন বেশ এনজয় করে তার পাগলামিগুলো। বলতে গেলে সে আমার মনের মধ্যে জায়গা করে নিয়েছে। অনেক কাঁদিয়েছি মেয়েটাকে, আর না, এবার বলে দেব আমি তাকে ভালোবাসি, তাকে আমার বউ করতে চাই। সকাল থেকেই 20 বার আয়নার সামনে গেছি। সব কিছুর মধ্যেও কিছু একটা কমতি লাগছে নিজের মধ্যে। আগে কখনো কোনো মেয়েকে নিজের মুখে ভালোবাসার কথা কখনো বলিনি। 1 ঘন্টা ধরে নিজেকে ফিটফাট করলাম। কাল মমির জন্য একটা পাইল কিনেছিলাম, সেটা পকেটে করে নিয়ে বেরিয়ে পড়লাম। ভার্সিটি এসে মমিকে খুঁজলাম। ওই তো সে বসে আছে। মমি, একটু এদিকে আসো তো। বাহ, আজ সূর্য কোন দিকে উঠেছে? রোজ যেদিকে ওঠে আজও সেই দিকে উঠেছে। তা ডাকছো কেন? চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। কোথায় যাবে? আমি মমির হাত ধরে বাইকের কাছে আনলাম। বাইকে উঠে বসো। মমি বাইকে উঠে বসলো। আমি তাকে একটা লেকের পাড়ে নিয়ে এলাম। এখানে আমি প্রায় সময় আসি। এখানকার পরিবেশ আমার খুব ভালো লাগে। একটা বেঞ্চে আমি আর মমি বসে আছি। কি থেকে বলা শুরু করবো ঠিক বুঝতে পারছি না। আমি বেঞ্চ থেকে নেমে ঘাসের উপর বসে পড়লাম। মমি ডান পাটা নিয়ে আমার হাঁটুর উপর রেখে পায়েলটা পরিয়ে দিলাম। চলো বিয়ে করি। তোমার মাথা ঠিক আছে? সব ঠিক আছে। তুমি সত্যি আমাকে বিয়ে করবে? পাগলি, সত্যি বিয়ে করব। তার কপালে একটা ভালোবাসার বড় শেখে দিয়ে বললাম। আচ্ছা, তাহলে 3 দিন পর আমরা বিয়ে করব। ঠিক আছে। কাজ অফিসের সামনে 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। মমির আসার কোনো নামগন্ধ নেই। ফোন দিচ্ছি,
ফোন বন্ধ। মেয়েটার কি কোনো কমন সেন্স বলে কিছু নেই? আচ্ছা, তার কোনো বিপদ আপদ হলো না তো? আমি বাইকটা নিয়ে তার হোস্টেলে চলে এলাম। তার রুম থেকে বাইরে থেকে তালা দেওয়া। তার বান্ধবীরা বলছে সে নাকি অনেক সকালেই বেরিয়ে গেছে, আর 4 দিন ধরে মমির কোনো খোঁজ নেই। অনেক জায়গায় খুঁজেছি তাকে, কোথাও পাইনি। কোথায় গেল মেয়েটা? সারাদিন নিজেকে ঘরে বন্দি করে রাখি, খাওয়া দাওয়া ঠিকমতো করি না। আমি আপুর সাথে নিচে চলে গেলাম। সোফার দিকে তাকাতেই চোখ আবছা হয়ে এলো, বুকের ভেতরে চিলিক দিয়ে ওঠে। কত বছর পর নিজের আপন মানুষকে দেখছি। নিজের অজান্তেই গাল বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। মা, বাবা, চাচা, চাচি কিছুক্ষণ আহত চোখে আমায় দেখলো। তাদের চোখে জল, কিন্তু মুখে হাসি। হয়তো বহু বছর পর নিজের সন্তানকে দেখতে পাওয়ায় তাদের মধ্যে খুশির জোয়ার বইছে। আম্মুক পোকা দৌড়ে এসেই আমাকে জড়িয়ে ধরল। কোনো কথা বলছে না, শুধু বাচ্চাদের মতো কেঁদেই চলেছে। কোথায় ছিলি বাবা? আমাদের কথা কি তোর একটি বারও মনে পড়েনি? কত জায়গায় খুঁজেছি তোকে। কেন গেছিলি আমাদের ছেড়ে বল? তোর আব্বু না হয় রাগের মাথায় এসে বলেছে, তাই বলে তুই আমাদের ছেড়ে চলে আসবি? আম্মু আমার মুখে হাত দিয়ে আদর করছে। আর কোথাও যাব না আম্মু। সেদিন আব্বু তো ঠিকই করেছিল। সেদিন যদি আমি বাড়ি থেকে না বেরিয়ে আসতাম, তাহলে কি আজ এই জায়গায় থাকতে পারতাম? কখনো বুঝতে পারতাম না যে বাস্তবতা খুব কঠিনের চেয়ে কঠিনতর। বাবারে, আমাকে মাফ করে দে। আমি সেদিন রাগের মাথায় কত নেই অন্যায় কথা শুনিয়েছি। না জানি তুই কত কষ্ট পেয়েছিস। কি করছো আব্বু? তুমি তো ভুল করোনি। তোমার জায়গায় আমি থাকলে ঠিক অমনটাই করতাম। হ্যাঁ, আজ তো আমরা তোকে নিতে এসেছি। তোকে ছাড়া বাড়িটা আনন্দহীন হয়ে গেছে বাবা। এখন কিভাবে বাড়ি যাব? মামির তো কোনো খোঁজই পাইনি। তাকে রেখে কি করে এই শহর ছাড়বো? আব্বু, আমি এখন বাড়ি যেতে পারবো না। কেন রে আব্বু? এখন যাবি না তো কখন যাবি? আমি কিছুদিন পর যাব। আমি কিছু জানি না। তুই আজ আমাদের সাথে রাজশাহী যাবি। কিন্তু আম্মু। কোনো কিন্তু না খোকা, আজ তুই আমাদের সাথে যাবি। আমি আর না করলাম না। ঠিকই তো, কত বড় মুখ করে তারা আমায় নিতে এসেছে। আচ্ছা, সবাই তো এসেছে, দিশা কই? হয়তো অন্য কাউকে বিয়ে করে শ্বশুর বাড়িতে আছে। কুতি আমার জন্য একটু অপেক্ষা করতে পারলো না। বলেছিলাম তো সেদিন ফিরে আসবো। সেদিন প্রাণ খুলে ফাঁকা আকাশের নিচে চিৎকার দিয়ে বলবো, বাচ্চা বউ, তোকে অনেক ভালোবাসি। ছিছি, আমি এসব কেন ভাবছি? এসব ভাবার তো কোনো প্রশ্ন ওঠে না। আমার ভালোবাসা তখন মমিকে তো বিয়ে করে বউ করতে গেছিলাম, তখন তো এসব ভাবিনি। তবে কেন এসব ভাবছি? সবাই আঙ্কেলের সাথে কথা বলে আমাকে নিয়ে বেরিয়ে পড়ল। মনে আলাদা ভালো লাগা কাজ করছে। করবে না বা কেন? কতদিন পর নিজের শহরে ফিরব। কত স্বস্তি রয়েছে ওই শহরে। আগের দিনের কথা মনে হলেই খুব হাসি পায়। কতই না জ্বালিয়েছি সেই শহরের মানুষকে। আজ এর আমপাড়া, কাল ওর পেঁপে চুরি করা, পরশুর হাঁস ধরে পিকনিক খাওয়া, সব কিছুর মধ্যে হলেও দিশার সাথে খুনসুরি ঝগড়া যা কখনোই ভোলার না। বাচ্চা বউটাকে কতই না জ্বালিয়েছি। দীর্ঘ 9 বছর পর নিজের শহরে পা দিলাম। নিজের মধ্যে অজানা অনুভূতি কাজ করছে। গাটা কেমন জানি শিহরণ দিয়ে উঠছে। সবকিছু পাল্টে গেছে, কিন্তু আমাদের বাড়ির আগের মতোই আছে। আচ্ছা, বাড়িতে তো লাইটিং কেন? রাতের আধারে আমাদের বাড়িটা বেশ ফুটে উঠেছে। মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। না, এত চাপ নেওয়া যাবে না। এত কিছু ভাবলে আমার মাথাটাই না ব্লাস্ট হয়ে যায়। আম্মু, বাড়িতে তো সাজানো, এত লাইটিং কেন? এতদিন পর আমাদের বাড়িতে খুশি ফিরে আসছে, আর আমরা সেটা বরণ করে নেব না? এসব তাহলে আমার জন্য? খোকা, তোমরা আমার খোঁজ পেলে কি করে? সেটাই তো জানা হয়নি। আর কথা বাড়ালাম না, বাড়িতে ঢুকে পড়লাম। এত কিছুর পরেই আরো অবাক হওয়া ছিল, বুঝতে পারিনি। বাড়িতে আমার নানা বংশ, দিশার নানা বংশ, সবাই আছে। আমার দাদার বংশের কেউ নেই, আর দিশারও দাদার বংশের কেউ নেই। সবাই আমাকে দেখে চারিদিক থেকে ঘিরে ধরলো। একে একে সবাই আমার সাথে ভাব বিনিময় করলো। হাই হিরো। হ্যালো, কি খবর? এতদিন আমাদের ছেড়ে কোথায় ছিলে? আকাশে। বাহ, খুব ভাব দেখছি। জানিস আমরা তোর কে হই? কে হন? আমি টুনি, এ হলো টুনটুনি, আর এ হলো ঝুনঝুনি, ও পুকপুকি। তার মানে এটা আমার কাজিন। তাদের নাম শুনে আমি ছোট্টবেলার মতো আজও জোরে জোরে হাসতে লাগলাম। তাদের ছোট্টবেলায় নাম নিয়ে আমি কম খাপাইনি। এত সুন্দর চেহারা, আর নাম দেখো কিরকম। ওই, এত হাসিস কেন? তোদের নাম শুনে খুব হাসি পাচ্ছে। আরে পাগল, এখন নাম দিয়ে কিছু হয় না, রূপ থাকলেই হয়।
কিছু কইলাম না, কারণ তারা সত্যি অনেক সুন্দর। তা এখনো কি সিঙ্গেল? না, এখন 10 ছেলের বাপ আমি। ফাজলামি করে কথাটা বললাম। তাদের সাথে বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম, বেশ ভালোই লাগছিল। তবে যা বুঝলাম, টুনি হয়তো আমার প্রতি দুর্বল। কথা বলার সময় বারবার গায়ে এসে পড়ছে। পরিস্থিতি খারাপ দেখে সেখান থেকে কেটে পড়লাম। রাত্রে সবাই একসাথে ডিনার করলাম। একে একে যে যার মতো ঘুমাতে চলে গেল। মামা তো ভাইরা আমাকে বলল, সাবধানে বিড়াল মারিস। কানে কানে বলেছিল কথাটা। আমি শুধু কৌতূহল নিয়ে তাদের দিকে তাকাচ্ছিলাম। কিছু বলতে যাব, তার আগেই তারা কেটে পড়ল। আমি খাওয়া শেষ করে আবার রুমের উদ্দেশ্যে হাঁটা দিলাম। বেশ ক্লান্ত লাগছে, সিঁড়ি দিয়ে ঠিকমতো উঠতেও পারছি না। চোখে মুখে ঘুম ঢেলে পড়ছে। ঢুলতে ঢুলতে আমার রুমের সামনে চলে আসি। এত বছর পরেও নিজের রুম চিনতে ভুল হয়নি। রুমের দরজাটা খুলে রুমে ঢুকে পড়লাম। রুমটা ড্রিম আলো লাইটে লালচে হয়ে আছে। সারা ঘর ফুলের গন্ধে মোমো করছে। আরে আমার রুম কেন? সারা বাড়ি তো ফুলের সুবাসে সুবাসিত। দরজাটা লাগিয়ে খাটের কাছে চলে এলাম। এ কি, আমার খাটে মামি কেন বসে আছে? ঘুর, মেয়েটার কথা ভেবে ভেবে মেয়েটার ঘুরে পড়ে গেছি। না জানি মমি এখন কোথায় আছে। ধুর, আমার সামনেই তো আছে। আরে গাধা, এটা তো কল্পনা। কল্পনার মমি যে এত সুন্দর হয় তা ঠিক আগে জানতাম না। লাল টুকটুকে বেনারসিতে যা লাগছে না, ইস! আজ বাস্তবে যদি মমি এখানে থাকতো তাহলে কতই না রোমান্স করতাম। কি এভাবে কি দেখছো? বাস্তবে তোমার বউ হলে না, ফাঁকি দিয়ে পালিয়ে গেলে। তাহলে কল্পনাতে বউ বেশি এখানে কেন এসেছো? কয়টা বউ লাগে তোর? লে হালুয়া, কল্পনার মমিও আবার কথা বলছে। আচ্ছা, এটা মমির আত্মা নয় তো? হাজার প্রশ্নে মাথায় গিজ গিজ করছে। মমি, তুমি কি সত্যি সত্যি মমি? কেন বিশ্বাস হয় না? আমার কলার ধরে শূন্য চোখতে তাকাচ্ছে। তুমি এখানে কি করে এলে? কেন, এখানে কার থাকার কথা? সত্যি বলতে এখন আমার খুব ভয় করছে। না মানে তোমারই তো থাকার কথা। ভূতের সাথে তাল মিলিয়ে চললে তারা হয়তো কিছু বলে না। ফয়সাল, তুই তো গ্রেট হো। আমার গালে দুইটা চড় বসিয়ে দিল সে। কেন মারল কিছুই তো বুঝলাম না। শয়তান, লুচ্চা, হারামি, সজারু, ইতর বাদর। নিজের একটা বউ থাকতে অন্য মেয়েকে বিয়ে করতে চাস? চোখ দিয়ে পানি পড়ছে মমির। এটা কি হলো? চড় মারলো আমাকে, আমি কাঁদবো। সেখানে সে কেন কাঁদছে? আর আমার বউ ছিল, সেটা মমি কি করে জানলো? আর আমি তো অন্য কাউকে না মমিকে বিয়ে করতে গেছিলাম। মমি বা আমার রুমে এলো কিভাবে? না, মাথায় ঢুকছে না, হ্যাং হয়ে যাচ্ছে মাথা। আমি তো অন্য কাউকে না, তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম। আল্লাহ, এই মেয়ে আমার কথা তো চড় মারে কেন? ওই কুত্তা, আমি কে বল? বল আমি কে বল? তুমি তুমি মমি? আমি মমি, তাই না? তাহলে দিশাকে বল। আল্লাহ, এর মেয়ের গায়ে নিশ্চয় জিন নেমেছে। এতক্ষণ ধরে সত্য বলে তার সাথে তাল মিলিয়ে কথা বলেও আমার সামনে ধুইল। ইস, গলাটা কত ব্যথা করছে। এখন যদি বলি দিশা আমার বউ ছিল, তাহলে তো আমাকে মেরেই ফেলবে। কি দিশা? আমি তো কোনো দিশাকে চিনি না। কি বললি? দিশা তোর বউ না? তুই এত লুচ্চা, নিজের বউকে অস্বীকার করিস? সুন্দরী মেয়েদের শরীর ভোগ করার জন্য খুব শখ, তাই না? এতই যখন লুচ্চামি করে বেড়াবি, তাহলে কেন আমাকে অপেক্ষা করতে বলছিলি? কেন বলেছিলি আমার মনে তোর জন্য জায়গা করে রাখতে? কেন বলেছিলি বাচ্চা বউ? তোকে কোনো একদিন এসে বলবো আমি তোকে খুব ভালোবাসি। তার মানে মমি দিশা? ও সেট, দিশার পুরো নাম তো মমি আজম দিশা। এখন কি করি? মেয়েটা তো অনেক রেগে আছে, অনেক কষ্ট পেয়েছে। দিশাকে পুকুরে ঠান্ডা পানিতে চুবাইতে মন যাচ্ছে। দিশা, তার ঘাড়ে হাত দিয়ে বললাম। সে এখন আমার বিপরীত দিকে ঘুরে আছে। হাত সরা, তোর ওই নোংরা হাত দিয়ে আমাকে একদম চুবি না। কাঁদছিস কেন? আমি কি অন্য কোনো মেয়ের সাথে খারাপ কিছু করেছি? আমি তো সেই তোর সাথে করেছি। লুচ্চা, ওই জায়গায় যদি আমি না থাকতাম। আর তুই তো আমাকে ভেবে ওইসব করিসনি, তুই তো অন্য মেয়েকেই ভেবেছিলি। ভুল হয়ে গেছে রে, প্লিজ মাফ করে দে। একবারও আমার কথা ভাবছিলি? নাচতে নাচতে বিয়ের জন্য রাজি হয়ে গেলি। আমি কি করতাম বল? পরিস্থিতিটা অমন ক্রিয়েট হয়ে গেছিল। ছাড় বলছি, ছাড়। এতদিন পর কাজে পেলাম, এত সহজে কি আমার বাচ্চা বউকে ছেড়ে দেবো? এখন আমাকে দিয়ে কি করবি রে লুচ্চা?
আমাকে তো ভোগ করেই নিয়েছিস, যা এখন অন্য মেয়েকে খুঁজে নে। দেখছিলাম তো টুনির সাথে ভালোই গা ঘেঁষে ঘেঁষে কথা বলছিলি। আরে ধুর, আমার বউটার কাছে কি কোনো মেয়ে লাগবে? ওই লুচ্ছা থাম, তোর মুখে কিছু আটকায় না না? আচ্ছা, তুই আমাকে চিনলি কি করে? আজও তোমার অপেক্ষায় এটা আমার ফেসবুক আইডি, তোর সাথে সেই ক্লাস 7 থেকে অ্যাড হয়ে আছে। বাহ, তোর তো ভালোই বুদ্ধি, একেবারে আমার বোকা বানিয়ে দিয়েছিস। লুচ্চা, লুচ্চা বরের বউয়ের তো বুদ্ধি থাকাই লাগবে। আমি লুচ্চা? লুচ্চা না, তুই লুচ্চা। দেখবি এই লুচ্চা কি করতে পারে। কি করবি তুই? খেলবো। কি খেলবি? সেটা তোর চয়েস, বল। টেস্ট খেলবো না টি20 নাকি ওডিআই? শয়তান একটা, কিছুই মুখে বাঁধে না না। তারপর দুজনে হারিয়ে গেলাম ভালোবাসার সাগরে।